আপনারা কারা আর কেনই বা আমাকে এখানে বেঁধে রেখেছেন? সবটাই জানতে পারবেন মিস মৌ। তার আগে এখানে একটা সাইন করে দিন। আমি কেন সাইন করব? কে আপনারা? আমাকে ছেড়ে দিন প্লিজ। আমার বাবা খুব অসুস্থ, ওষুধ কিনে বাসায় নিয়ে যেতে হবে। প্লিজ আমাকে যেতে দিন। দেখুন মিস, আপনি যদি সাইন না করে এভাবে তর্ক করতে থাকেন, সরি টু সে, তাহলে আপনি আর আপনার বাবার কাছে ফিরে যেতে পারবেন না। তাই ভালোই ভালোই বলছি, সাইনটা করে দিন। মেয়েটা এইভাবে শুনবে না। ফোনটা বের কর। ফোন বের করার কথা শুনি মোয়ের কলিজার পানি যেন শুকিয়ে গেল। এটা ভেবেই লোকগুলো ওর সাথে কি করবে। হঠাৎ করে একটা লোক ফোনে একটা ভিডিও চালিয়ে দিয়ে মোয়ের মুখের সামনে ধরল। মো যেন আকাশ থেকে পড়ল ভিডিওটা দেখে। কিছু লোক মোয়ের বাবার রুমেই জানালার কাছে দাঁড়িয়ে গান তাক করে আছে মোয়ের বাবার থেকে। মৌ ভয়ে আর কিছু না বলেই পেপারসটায় কি লেখা আছে। প্লিজ আমাকে এখন ছেড়ে দিন। আপনারা যা বলেছেন আমি তাই করেছি, এখন প্লিজ আমাকে ছেড়ে দিন। হ্যালো স্যার, ম্যাম পেপারসে সাইন করে দিয়েছে। ওকে। কলটা কেটে দিয়ে লোকটি মোয়ের দিকে তাকিয়ে হেসে দিয়ে বাকি লোকদের কি যেন একটা ইশারা করে লোকগুলি বাইরে চলে গেল। আপনাদের স্যার কে আর কেনই বা আমাকে এখানে আটকে রেখেছে? কি অপরাধ করেছি আমি? আপনি কি করেছেন তা স্যার আপনাকে বলবে, আমি নয়। কে উনি? আড়ালে থেকে কেন আমাকে কষ্ট দিচ্ছে? ওয়াই? আড়ালে নয় মিস মৌমিতা জাহান মৌ, এবার থেকে সামনে থেকে তোমাকে তিলে তিলে কষ্ট দিব। না পারবে মরতে আর না পারবে বাঁচতে। মো হঠাৎ করে চমকে ওঠে লোকটির গলা শুনে। মোয়ের কাছে লোকটির কণ্ঠ চেনা চেনা লাগছে। সামনে অন্ধকারে থাকা কথা বলা লোকটিকে স্পষ্ট দেখা যাচ্ছে না বলেই মোহ চিৎকার করে বলে ওঠে, কি চান আপনি? কেন আমাকে নিয়ে খেলছেন? কি অপরাধ করেছি আমি? কেন আমাকে এইখানে বেঁধে রেখেছে? কি চাই আপনার আমার কাছ থেকে? মোয়ের কথা বলা শিশুতে সজোরে কেউ একজন মোয়ের গালে থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে মোয়ের গালটা আগুনের মতো জ্বলছে। তা মো উপেক্ষা করে সামনে তাকিয়ে দেখে মোয়ের বস আগুন চৌধুরী, যার বিয়ে হলো মো। স্যার, আপনি আমাকে কিডন্যাপ করেছেন? কেন, এতে কোনো সন্দেহ আছে তোমার? কেন স্যার, কেন? আমি কি অপরাধ করেছি যে আমাকে শাস্তি দিচ্ছেন? আগুন মোয়ের কথার উত্তর না দিয়ে হাত দিয়ে মোয়ের মুখ চেপে ধরে। তোর সাহস কি করে হয় আগুন চৌধুরীকে প্রশ্ন করার? এটা তোর আমার কাছে করা প্রথম ভুল, তাই মাফ করে দিলাম। কিন্তু আগের ভুলের কোনো মাফ পাবি না তুই। তার শাস্তি তোকে পেতে হবে। সো গেট রেডি মিসেস মৌমিতা আগুন চৌধুরী। কথাটা বলে আগুন তার লোকদের চোখের ইশারা দিতেই তারা বাইরে চলে গেল। আর এদিকে আগুনের প্রত্যেকটা কথা মোয়ের কানে বারবার বাড়ি খাচ্ছে। স্যার কি বলে গেল? আমাকে মাফ করবে না? আমি কি অপরাধ করেছি? কেন বললো এই কথা? আর কেনই বা বললো মিসেস মৌ আগুন চৌধুরী? আমার তো বিয়ে হয়নি। তাহলে? মৌ নিজের মনে মনে আগুনের বলা কথাগুলো সাজাতেই ব্যস্ত। ঠিক তখনই কিছু পশু চিৎকার শুনে ভয়ে মুখ কাঁপতে থাকে। সামনে তাকিয়ে দেখে মোয়ের বস আগুন চৌধুরী তার হাতে লোহার শেকলে বাঁধা দুটো নেকড়ে দুটো মৌকে দেখে মুখ থেকে লালা ঝরাতে থাকে। মনে হয় অনেক দিন ধরে এদের না খাইয়ে রাখা হয়েছে। মৌ ভয় পেয়ে চিৎকার করতে থাকে। মৌয়ের চিৎকার শুনে আগুন পাগলের মতো হাসতে থাকে। মনে হচ্ছে মৌয়ের ভয় পাওয়াটাকে আগুন খুব মজা পাচ্ছে। কোনো মতেই হাসি থামাচ্ছে না আগুন। কিছুক্ষণ পর আগুন মোড় থেকে মাত্র 10 গজ দূরে নেকড়েগুলোকে শেকলের সাহায্যে আটকে রেখে আগুন মৌকে গুড নাইট বলে হাসতে হাসতে বেরিয়ে আসে রুম থেকে। কিন্তু মৌ ভয়ে পাগলের মতো চিৎকার করতে থাকে। আর নেকড়েগুলো নিজেদের মতো করে চিৎকার করতে থাকে। স্যার, আমাদের জন্য নেক্সট অর্ডার কি? 2 ঘন্টা পর নেকড়ে দুটোকে রুম থেকে বাইরে বের করে নিয়ে আসবে। স্যার, মেয়েটাকে কি ছেড়ে? বাকিটা বলতে পারলো না আগুনের অগ্নি দৃষ্টি দেখে। সরি স্যার, এমন ভুল আর করব না। প্লিজ ক্ষমা করে দিন। গেট লস্ট। আগুনের কথা শেষ হওয়ার আগেই লোকটা প্রাণ হাতে নিয়ে চলে গেল। এদিকে আগুন ল্যাপটপে মোহের ভয় মাখা মুখটা দেখে মুখে যেন এক তৃপ্তির হাসি ফুটে উঠল। বাবা, আপু এখনো বাড়ি ফিরলো না কেন? এত রাত হয়ে গেল। আমিও তাই ভাবছি। বাবা, মেয়েটা আমার কোথায় আছে, কেমন আছে, ফোন করেছিস? হ্যাঁ বাবা, অনেকবার ফোনে ট্রাই করেছি কিন্তু ফোন লাগছে না, বারবার বন্ধ বলছে। মেয়েটার জন্য এবার সত্যি আমার টেনশন হচ্ছে। শত্রুর তো আর কোনো অভাব নেই। আমার কখন কোথা থেকে আমার মেয়েটার ক্ষতি করে দেবে। হ্যাঁ বাবা, আমি আপুর দূর থেকে খেয়াল রাখার জন্য একজন লোক রেখে দিয়েছিলাম, তাকে কল দিলে হয়তো হয়। তুই আসলে একটা গর্ধব, তাড়াতাড়ি ফোন কর। হ্যাঁ বাবা, ইমাম যতবার লোকটিকে কল করছে ততবার রিং হয়ে কলটা কেটে দিচ্ছে। ইমাম এক প্রকার বিরক্ত হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মনে মনে খুব বিচ্ছিরি কিছু গালি দিল নূর ইসলামকে। কি হলো ইমাম, পেলে তোমার রাখা লোকটিকে? না বাবা, রিং হয়ে যাচ্ছে কিন্তু ধরছে না। কথাটা শোনো মাত্র আরমান খান মাথায় হাত দিয়ে বসে বললেন, স্যার প্লিজ আমাকে মারবেন না, আমি আর তৃতীয়বার এই ভুল করব না। লোকটির কথা শোনা মাত্র রোদ জোরে জোরে হাসতে লাগলো। এই আগুন চৌধুরী কখনো কাউকে ক্ষমা করে না মিস্টার নূর।
কথাটা বলে রোদ নূরের কপালে গান তাক করে শ্যুট করে দেয়। আজমির, ইয়েস স্যার। লাশটা গুম করার ব্যবস্থা করো। হসপিটাল থেকে ডেড বডি বাড়িতে আসার আগে সব ক্লিয়ার হওয়া চাই। গট ইট? ইয়েস স্যার, জাস্ট 2 মিনিট দিন, সব ক্লিয়ার করে দিচ্ছি। রোদ আর কিছু না বলেই রুম থেকে গট গট করে বেরিয়ে গেল। বাবা, আই থিঙ্ক আমাদের প্ল্যানটা আগুন চৌধুরী ধরে ফেলেছে। কি বলছিস তুই? না, এটা হতে পারে না। আমার তিল তুল করে গড়ে প্ল্যানটা এভাবে শেষ করে যেতে পারে না ইমাম। বাট বাবা, আপুর কি হবে? আমার এক সন্তানের জন্য আমি আমার প্ল্যানটা নষ্ট হয়ে যেতে দিতে পারি না। অবাক হয়ে জানতে চাইল ইমাম। বাবা, তুমি এসব কি বলছো? সেট আপ ইমাম, এত বছরের প্ল্যানিং আমি তোমার বোনের জন্য নষ্ট করতে পারবো না। ইমাম আরমান খানের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। বাবা, এসব কি বলছো বাবা? তারা স্বার্থের জন্য আপুকে বলি দিতে একবার পিছু পা হচ্ছে না। ইমাম নিজের অজান্তেই আরমান খানকে ঘৃণা করতে শুরু করে, যা আরমান খানের অজান্তেই। হ্যালো স্যার, ম্যাম তো ভয়ে সেন্সলেস হয়ে গেছে। হোয়াট? এখন নেকড়ে দুটোকে বাইরে বের করে নিয়ে যাও, রাইট নাও। ইয়েস স্যার। মেয়ে নেকড়ে দুটোকে সাবধানে বাইরে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডক্টর এসে মুখে চেক আপ করে একটা ইঞ্জেকশন দিয়ে চলে যায়। হ্যালো স্যার, ডক্টর এসে ম্যামকে চেক আপ করে গেছে, ম্যাম ঠিক আছে। ওকে, আমি কিছুক্ষণ পর আসছি, ততক্ষণ মোয়ের পাশে থাকবে। ওকে ওকে স্যার। আগুন, মাই সন। ইয়েস ডেড, হাউ আর ডেড? আরিয়ান চৌধুরীকে জড়িয়ে ধরে বলল আগুন। আই অ্যাম অ্যাবসলিউটলি ফাইন, বাট তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি ঠিক আছো। আগুন আরিয়ান চৌধুরীর থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলতে লাগলো। ডেড, আমি আমার মন পাখিকে খুঁজে পেয়েছি। কথাটা বলে থেমে যায় আগুন। আগুন, মাই সন, আমি জানি তোমার মনের ভিতর কি চলছে, বাট তোমাকে আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, তোমার আর তোমার বোনের সাথে যা হয়েছে তাতে মৌ মামনির কোনো হাত ছিল না। সে তখন নিতান্ত খুব ছোট ছিল। আমি ওকে কখনো দোষী ভাবতে পারবো না আগুন, কিন্তু হ্যাঁ, আরমান খানকে কখন ক্ষমা করিস না। ওকে ততটাই কষ্ট দিয়ে মারবি যতটা কষ্ট আমার ছোট্ট মেয়ে ইমুকে দিয়েছে। কথাটা বলার সময় আরিয়ান চৌধুরীর গলা ধরে এলো। আগুন আরিয়ান চৌধুরীকে জড়িয়ে ধরে বলে, ডেড, ইউ নো মি, আমি যখন কোনো কাজে হাত লাগাই সেটা সাকসেসফুল না হওয়া পর্যন্ত ছাড়ি না। আর এখানে তো আমার কলিজায় হাত দিয়েছে আরমান খান। ওর জন্য আমার বোনটা 15টা বছর ধরে হসপিটালের বেডে শুয়ে আছে, তাকে আমি ছেড়ে দিব? এটা তুমি কিভাবে ভাবলে? কি করে ড্যাড? আগুন, তোমাকে আমি থামাতে আসিনি, তোমাকে অ্যালার্ট দিতে এসেছি ডিয়ার। মানে কি বলছো ড্যাড? আগুন, আরমান খান খুব চালাক লোক। নিজের ক্ষতি হতে পারে এটা যদি বুঝতে পারে তাহলে নিজের সন্তানকে বিপদে ঠেলে দিতে পিছু পা হবে না। ও আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে ঠকিয়েছে। আমার ফুলের মতো মেয়েটা কোমায় হসপিটালে পড়ে আছে শুধুমাত্র এই জঘন্য লোকটার জন্য। ড্যাড, আই প্রমিস ইউ, আরমান খানের এমন মর্মান্তিক মৃত্যু দিব যা ও কখনো ভাবতেও পারবে না। কথাটা বলেই আগুনের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। আগুন, আমি কালই ইউকে ব্যাক করছি। ইমুকে নিয়ে সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট, জাস্ট তোমাকে ইনফর্ম করা ছিল তাই। ওকে ড্যাড, বাট মম কোথায়? হসপিটালে ইমুর হাত ধরে বসে আছে। কথাটা বলি দীর্ঘ নিঃশ্বাস ফেল আরিয়ান চৌধুরী। ড্যাড, তুমি রেস্ট করো, আমি আসছি। আগুন বেরোতে যাবে তখনই আরিয়ান চৌধুরী বলে ওঠে, আগুন আসার সময় আমার বৌমাকে সাথে নিয়ে আসবি। অনেক হয়েছে শাস্তি, যা ওর পাওনা তাই দিয়েছিস। ওকে আমি যেন এমনটা আর না শুনি, ওকে? ইয়েস ড্যাড। আগুন পৃথিবীতে কাউকে ভয় না করলেও আরিয়ান চৌধুরীকে প্রচন্ড শ্রদ্ধা করে, ভালোবাসি। তাই আরিয়ান চৌধুরী কোনো কথাই ফেলতে পারে না আগুন। আগুন মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। ইমাম, যত তাড়াতাড়ি সম্ভব জামা কাপড় প্যাকিং করে নাও, আমরা এক্ষুনি বের হব। বাট বাবা, এখন আমরা কোথায় যাব? তুমি তো জানো বাবা সামনে আমার এক্সাম, তাহলে? বাকি কথা বলার আগে আরমান খান সজোরে ইমামের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। ইমাম গালে হাত দিয়ে তাকিয়ে আছে আরমান খানের দিকে। ইমাম, তুই ভালো করেই জানিস আমি এক কথা দুবার বলা পছন্দ করি না, তারপরও মুখে মুখে তর্ক করে যাচ্ছিস, তাই এটাই তোর শাস্তি। আর একটা কথা শুনে রাখ, আজ থেকে তোর বোন মৌ মারা গেছে আমাদের কাছে, কারণ ও এখন আগুন চৌধুরীর হাতের মুঠোয়। ও যে চাইবে মৌকে সেইভাবে নাচাবে, ওকে কখনো মুক্তি দেবে না আগুন চৌধুরী। তাই তোর জন্য এটাই ভালো হবে, তুই তোর বোনকে ভুলে যাবি। বাবা, তুমি? নো মোর ওয়ার্ড ইমাম, গো। ইমাম কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। নিজের ছেলে মেয়েকে নিজের লোভ হিংসার আগুনে ফেলতে দুবারও ভাবল না। হে কেমন বাবা! সরি মন পাখি, তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। মোয়ের সারা মুখে চুমু দিয়ে আগুন কথাগুলো বলতে থাকলো, কিন্তু মোয়ের এখনো জ্ঞান ফিরে না আসায় আগুনের কথাগুলো মোয়ের কান পর্যন্ত পৌঁছালো না। আগুন মৌকে পাজা করে নিয়ে গাড়িতে শুইয়ে দিয়ে আস্তে আস্তে ড্রাইভ করে চৌধুরী মেনশনে নিয়ে আসলো। নীলা নীলা জোরে চিৎকার করে ডাকতে থাকলো
আগুন। আগুনের চিৎকার শুনে নীলা দৌড়ে আসে আগুনের সামনে। স্যার স্যার কি হয়েছে? আগুন নীনার কথা শুনে দাঁতের দাঁত চেপে বলে, এখনই রুমে হালকা গরম পানি নিয়ে আয়, আর যদি দেরি হয় তো তোদের কি অবস্থা করব বুঝতেই পারছিস। এক্ষুনি আনছে স্যার। কথাটা বলি নীলা দৌড়ে কিচেনে চলে যায়। আগুন মৌকে ওর রুমে এনে শুয়ে দেয়। আর কিছুক্ষণ পর নীলা একটা বড় বোলে করে গরম পানি নিয়ে আসে। আগুন নীলাকে জিজ্ঞাসা করে, পানি কতটা গরম নীলা? স্যার, আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই। ও তাই বুঝি। কথাটা বলেই নীলার হাত ধরে গরম পানিতে চেপে ধরে। পানি গরম থাকায় নীলার হাত পুড়ে যায়। যন্ত্রণায় চিৎকার করতে থাকে। ঠিক সেই সময় মোয়ের জ্ঞান ফিরে আসতেই আগুনের করা কর্মকাণ্ড দেখে ভয়ে আবারও জোরে চিৎকার দিয়ে বেড থেকে নেমে দৌড়ে পালাতে যাবে, তখনই আগুন মোয়ের হাতটা শক্ত করে ধরে ফেলে। মো ঘুরে আগুনের দিকে তাকাতেই মোয়ের হাত পা কাঁপতে লাগলো আগুনের এমন ভয়ঙ্কর রূপ দেখে। তোমার সাহস কি করে হয় মন পাখি আমার অনুমতি ছাড়া এই রুম থেকে বের হবার? প্রচন্ড রেগে কথাগুলো বলতে থাকে আগুন। স্যার, আমি বাড়ি যাব, বাবা ভাইয়ের কাছে যাব, প্লিজ আমাকে যেতে দিন। কান্না করতে করতে বলতে থাকে এই মৌ। তাই নাকি মিসেস আগুন চৌধুরী? এবারই কেন এই রুম থেকে বাইরে এক পা ফেলে দেখো, তোমার পা কেটে আমি তোমার বাবা ভাইকে পার্সেল করে পাঠিয়ে দিব। আগুনের কথা শুনে মৌয়ের কলিজা কেঁপে ওঠে, কারণ কিছুক্ষণ আগে বাড়ির মেয়েদের সাথে করা ঘটনাটা ও নিজের চোখেই দেখেছে। তারপর এই হুমকির পর এই রুম থেকে বের হবার চেষ্টা কল্পনাও করতে পারছে না মৌ। কি করবে ভেবে উঠতে পারছে না মৌ। ঠিক সেই সময় আগুন মৌকে পাজা কোলে নিয়ে বেডে আবার শুয়ে দেয়। নীলাকে ইশারা করে রুম থেকে বেরিয়ে যেতে। নীলা চোখের পানি মুছতে মুছতে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। মন পাখি, আমাকে তুমি রাগিয়ে দিও না প্লিজ। আমি রেগে গেলে যখন তখন কিছু একটা করে দিতে পারি, তাই আমি যা বলছি তুমি তাই করবে, কোনো প্রশ্ন ছাড়া, মনে থাকবে? আগুনের কথা শুনে মাথা নেড়ে সায় দেয় মৌ। মৌ কিছুতেই ওর সাথে করা ব্যবহার মেনে নিতে পারছে না। কেন এমন করছে আগুন, এটা বুঝতে না পেরে মৌ আগুনকে এই প্রশ্ন করে বসলো। স্যার, আমার সাথে এমন করছেন কেন? আমি কি অপরাধ করেছি? মৌ অবাক চোখে আগুনের দিকে তাকিয়ে আছে। আগুন হঠাৎ করে এই রুম থেকে বের হয়ে গেল। মৌ ভাবতে থাকে আগুন কোনো কিছু না বলেই চলে গেল। ভাবতে ভাবতে সামনে তাকিয়ে দেখে আগুন এক রাশ কালো গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। কালো গোলাপ? হ্যাঁ, কালো গোলাপ তোমার প্রিয় ফুল তাই না? হ্যাঁ স্যার, এটা আমার প্রিয় ফুল, কিন্তু আপনি জানলেন কি করে? ময়ের এমন প্রশ্ন শুনি আগুন বাঁকা হেসে ময়ের দিকে ঝুঁকে একটা কালো গোলাপ ময়ের কানের পিঠে গুছিয়ে দেয়। আগুনের হঠাৎ করে এতটা কাছে আসাতে মৌ ভয় পেয়ে যায়। সাথে অন্যরকম এক ভালো লাগা কাজ করে ময়ের মনে। তখনই আগুন ময়ের কানে ফিসফিস করে বলতে লাগলো, অনেক জ্বালিয়েছ আমাকে, এবার আমার জ্বালানোর পালা। তৈরি থেকো মিসেস মৌ চৌধুরী। কথাটা বলেই আগুন চলে যেতে নিলেই মৌ আগুনকে স্যার বলে ডাক দেয়। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন উকি মারছে, তবে তার উত্তর সময় হলে জানতে পারবে। আর সে পর্যন্ত আমার কথা মেনে চললে ভালো থাকবে, নয়তো। বাকিটা না বলে আগুন রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর নীলা একটা ট্রেতে করে মৌয়ের জন্য গরম স্যুপ নিয়ে আসে। মৌ মেয়েটাকে দেখে কিছু জিজ্ঞাসা করবে, ঠিক সে সময় আরিয়ান চৌধুরী দরজায় নক করে। মৌ কিছু জিজ্ঞাসা করতে গিয়েও থেমে যায় আরিয়ান চৌধুরীকে দেখে। আরিয়ান চৌধুরী এই রুমে এসে কিছুক্ষণ মৌয়ের দিকে তাকিয়ে থাকে। কি ব্যাপার? লোকটাকে দেখে তো আমার বাবার বয়সের মনে হচ্ছে, কিন্তু আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? মাশাআল্লাহ, আমার বৌমা তো খুব মিষ্টি, দেখতে যেমনটা আমার ছেলে কল্পনা করেছিল। তুমি তো মৌ, তাই না? জি। বেড থেকে উঠতে উঠতে জবাব দিল মৌ। তা দেখে আরিয়ান চৌধুরী বলে উঠল, মামুনি, তোমাকে কষ্ট করে উঠতে হবে না, তুমি শুয়ে রেস্ট করো। কিন্তু আপনি, মানে আপনাকে তো ঠিক চিনলে না তাই তো? হ্যাঁ মানে মামুনি, আমি তোমার স্যার, মানে আগুনের বাবা আরিয়ান চৌধুরী। কথাটা শোনা মাত্র মৌ বেড থেকে উঠে দাঁড়িয়ে সরি বলতে লাগলো। মামুনি, তুমি বেড থেকে উঠছো কেন আর সরি বা বলছো কেন? এত ভয় পাবার কিছু নেই। এই যে স্যুপ রাখা আছে, তুমি এখনো খাওনি কেন? কোনো ব্যাপার না, আমি খাইয়ে দিচ্ছি। না স্যার, আপনাকে কষ্ট করতে হবে না, আমি নিজেই খেয়ে নিচ্ছি। মৌ স্যুপের বোলটা হাতে নিতেই আরিয়ান চৌধুরী মৌকে থামিয়ে দিয়ে স্যুপের বোলটা হাতে নিয়ে চামচে খানিকটা স্যুপ নিয়ে মৌয়ের মুখের সামনে ধরে। কিরে মামুনি, আজ আমি যদি তোর বাবা হতাম তাহলে কি এভাবে আমার হাতে না খেয়ে ফিরিয়ে দিতে পারতি? মৌ কথাটা শুনে চোখ ভরে এলো, কারণ আরমান খান কখনো মৌকে ভালোবেসে খাইয়ে দেয়নি, উল্টো খুব খারাপ ব্যবহার করতো মৌয়ের সাথে। মৌয়ের চোখে পানি দেখে আরিয়ান চৌধুরী স্যুপের বোলটা রেখে সরি বলে যেতে নিলে মৌ বলে ওঠে, স্যার। সরি রে মামুনি, আমি হয়তো তোমার উপর একটু বেশি অধিকার খাটিয়ে ফেললাম। আসলে কি জানো মামুনি,
আজ আমার ছোট্ট মেয়েটা সুস্থ থাকলে হয়তো তোমার মতোই হতো। কথাটা বলতে বলতে আরিয়ান চৌধুরীর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মুখ কিছু না বলেই আরিয়ান চৌধুরীকে বলে, ও আচ্ছা, তাহলে আমি কেউ না স্যার। এই তো বললেন আমার ছোট মেয়ের মতো। তাহলে এখন আমাকে না খাইয়ে দিয়ে কোথায় যাচ্ছেন? আরিয়ান চৌধুরী মুখে হাসি নিয়ে পুরো স্যুপটা মোয়ের পাশে বসে খাইয়ে দিল। খাওয়া শেষ হতেই মো আরিয়ান চৌধুরীকে বলে, স্যার আপনি এত ভালো, কিন্তু আপনার ছেলে মানে আগুন স্যার এতটা ভয়ঙ্কর কেন? আমার সাথে এমন করছে কেন? আর আমাকে বা মিসেস মৌ আগুন চৌধুরী কেন বললো? মোয়ের এমন প্রশ্ন শুনে আরিয়ান চৌধুরীর মুখ কালো হয়ে গেল। কারণ মোয়ের কাছে আসার আগেই আগুন পরিষ্কার করে বলে দিয়েছিল মোয়ের কোনো প্রশ্নের উত্তর যেন উনি না দেয়। এখন কি বলবে মৌকে, সেটাই ভেবে যাচ্ছে আরিয়ান চৌধুরী। ড্যাড, আরিয়ান চৌধুরী আগুনকে দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেল। এখন যদি আগুন না আসতো তাহলে নির্ঘাত সত্যি কথাটাই মৌকে জানিয়ে দিত আরিয়ান চৌধুরী। ড্যাড, তোমাকে এখনই নিচে যেতে হবে, কিছু জরুরি ফাইলে তোমার সিগনেচার লাগবে। আগুনের কথা শেষ হতেই আরিয়ান চৌধুরী এই রুম থেকে বেরিয়ে যেতে আগুন রুমের দরজা লক করে দেয়। এটা দেখে মৌ ভয়ে ঘামতে থাকে। আগুন মোয়ের ভয়টাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য শার্টের বোতামগুলো খুলতে খুলতে মোয়ের দিকে এগিয়ে আসতে থাকে। মৌ আগুনের শার্ট খুলতে দেখে ভয়ে বেদের চাদর গায়ে জড়িয়ে নিয়ে ভয় কাঁপতে থাকে। স্যার প্লিজ আমার এমন সর্বনাশ করবেন না, আমাকে বাড়ি ফিরতে দিন। তেরে এসে হাত দিয়ে মোয়ের মুখটা চেপে ধরে। তোকে আমি আগেও বলেছি আমার রাগ তুলবি না, তাহলে সেটা তোর জন্য ভালো হবে না। কিরে, বলিনি আমি? শক্ত করে মুখ চেপে ধরায় মৌ ব্যথায় কিছু বলতেও পারছে না, শুধু কেঁদেই যাচ্ছে। হঠাৎ করে আগুন মৌকে জড়িয়ে ধরে। মৌ অনেক চেষ্টা করেও নিজেকে আগুনের থেকে ছাড়াতে না পেরে শান্ত হয়ে বলে। আগুন মৌকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। এদিকে মৌ কিছুতেই বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে। বাড়িতে যে একটা ফোন করবে সেই উপায়ও নেই, কারণ মৌয়ের ফোন আগুনের কাছে। মৌ বেডের এক কোণায় জড়সড় হয়ে বসে ভাবছে 1 বছর আগের ঘটনা। মৌ আর কতদিন আমার ঘরে বসে খেয়ে যাবি? যা এবার একটা চাকরি বাকরি করে আমাকে উদ্ধার কর। বাবা তুমি এইভাবে কেন কথা বলছো? আমি তো চেষ্টা করে যাচ্ছি না, চাকরি পেলে কি করব বলো? চুপ, একদম চুপ বেয়াদব মেয়ে। বাবার মুখে মুখে তর্ক করছো, লজ্জা করে না? একটা কথা কান খুলে শুনে নাও, এই মাস পর থেকে যদি আমার হাতে টাকা না আসে তাহলে তোমাকে আমার বন্ধুর ছেলে মাহিমের সাথে বিয়ে দিয়ে দেবো। বাবা তুমি কি বলছো এসব? তুমি ভালো করে জানো মাহিম ভাই কতটা খারাপ একটা ছেলে। নেশা ছাড়া 1 মিনিটও থাকতে পারে না। রাস্তার মেয়েদের দেখলে টিচ করে, ইপটিজিং করে। এমন খারাপ ছেলের সাথে তুমি আমাকে বিয়ে দিতে চাও? হ্যাঁ, বিয়ে দিয়ে দেবো। আমার কাছে টাকাই সব। তোকে ওর কাছে বিয়ে দিলে নগদ 10 লাখ টাকা দেবে বলেছে আমাকে। এখন তুই বল কি করবি? চোখের পানি মুছতে মুছতে বলল মৌ। বাবা আমি আগামী 1 মাস থেকে তোমার হাতে টাকা তুলে দিব, কিন্তু তার বিনিময়ে দয়া করে ওই লম্পট মাহিমের সাথে আমার বিয়ে দিও না। ঠিক আছে, তবে মনে রাখিস আগামী মাস থেকে তুই আমাকে টাকা দিবি। কথাটা বলেই আরমান খান বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ঠিক সেই সময় মৌয়ের ছোট ভাই ইমাম এসে বলল, আপু দেখ না, আজ আবার তোর নামে 1000 টাকা কালো গোলাপ দিয়ে গেল। মৌ পেছনে তাকিয়ে দেখে সত্যি আজও 1000টা কালো গোলাপ এসেছে, কিন্তু কে দিয়ে যাচ্ছে, কেন দিচ্ছে তা মৌ নিজেও বুঝতে পারছে না। আপু কয়েক বছর ধরে প্রতিদিন 1টা 2টা 3টা করে 1000টা কালো গোলাপ তোর নামে আসে, কিন্তু কে দিচ্ছে সে বিষয়টা এখন জানতে পারলাম না। ইমাম এটা তো আমিও জানি না কে করছে। এটার সে জানলো বা কি করে আমার প্রিয় ফুল কালো গোলাপের কথা? যাই হোক ইমাম আমি বের হচ্ছি, কিছু চাকরির ইন্টারভিউ দেওয়ার আছে। ভাগ্য ভালো থাকলে চাকরিটা হয়ে যাবে আজ। বেস্ট অফ লাক আপু। থ্যাংক ইউ। মৌ রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে কালো রঙের একটা 3 পিস পরে নিয়ে তার উপর ক্রিম কালারের ওড়না দিয়ে হিজাবটা বেঁধে নিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। ইমাম মোর পিছু নাও, কোথায় যায় কি করে সব ইনফরমেশন আমার চাই। কিন্তু বাবা আপুর পিছু নেওয়া প্রয়োজন কেন? সেটা তোমার না জানলেও চলবে। তোমাকে যা বললাম তাই করো, আদারওয়াইজ আমি অন্য কিছু করতে বাধ্য হব। না বাবা যাচ্ছি। প্রথম ইন্টারভিউটা ভালোই হলো, কিন্তু মনে হয় না ওখানে আমার চাকরিটা হবে। এখন আজকের মতো লাস্ট ইন্টারভিউটা দিব। মৌ চৌধুরী গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিতে অফিস রুমে বসে আছে 2 ঘন্টা যাবত, কিন্তু এখনো কেউ মৌয়ের নাম ধরে ডাকছে না। বিষয়টা খুবই বিরক্তিকর লাগছে মৌয়ের কাছে। মৌ রিসেপশনে গিয়ে জানতে চায় ইন্টারভিউটা কখন শুরু হবে। আসলে গত 2 ঘন্টা যাবত অপেক্ষা করছি, কিন্তু কেউ এখনো ডাকছেই না। রিসেপশনের মেয়েটা মৌকে কিছু বলতে যাবে, ঠিক সেই সময় মৌয়ের পেছনে আগুন চৌধুরীকে দাঁড়িয়ে সালাম দিতে ডাকল। মৌ কিছু বুঝতে না পেরে পেছনে তাকাতেই মৌয়ের জ্ঞান বেরিয়ে যাওয়ার উপক্রম। বিজনেস আইকন যে কিনা মাত্র 25 বছর বয়সে 3 বার অ্যাওয়ার্ড পেয়েছে, যে কিনা মৌয়ের সামনে দাঁড়িয়ে। মিস জান্নাত, হু ইজ শি?
স্যার উনি চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। ওকে আমার কেবিনে পাঠিয়ে দিন 2 মিনিট পর। কথাটা বলেই আগুন গটগট করে কেবিনে চলে গেল। আর এদিকে জান্নাত অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আগুনের কথাটা ঠিক মতো হজম করতে পারছে না জান্নাত। এই মেয়ে, আমার হাতে একটা চিমটি কাটো তো। মৌ জান্নাতের কথা শুনে জোরে একটা চিমটি কাটলো জান্নাতের হাতে। জান্নাত কপাল কুঁচকে মৌকে বলল, মিস মৌমিতা জাহান মৌ, আপনি প্রথম কোনো মেয়ে যে কিনা সরাসরি আগুন চৌধুরীর সাথে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। দাঁড়িয়ে আছেন কেন? ডান দিকে সোজা স্যারের কেবিন। মৌ কিছু না বলেই ব্যাগটা নিয়ে সোজা আগুনের ক্যাবিনের সামনে গিয়ে দরজায় নক করে মৌ। মে আই কামিং স্যার? ইয়েস। তো মিস মৌমিতা জাহান মৌ, আপনার সার্টিফিকেটগুলো দিন। মৌ ব্যাগ থেকে সার্টিফিকেটগুলো বার করে আগুনের টেবিলের উপর রাখে। আগুন সার্টিফিকেটগুলো একবার ভালো করে দেখে একটা ফাইলে সাইন করতে বলে মৌকে। মৌ পেপারটা না দেখেই সাইন করে দেয়। ততক্ষণে আগুন লাইটার বার করে জ্বালিয়ে দিল মৌয়ের সার্টিফিকেটগুলো। এটা দেখে মৌ চিৎকার করে ওঠে, স্যার স্যার, আপনি এটা কি করছেন? কেন পড়াচ্ছেন আমার সার্টিফিকেটগুলো? হাত দিয়ে আগুন নেভাতে নেভাতে বলতে লাগলো মৌ। আগুন মৌয়ের কথা তো আক্কা না করে ল্যান্ডলাইনে ফোন করে ম্যানেজারকে আসতে বলে। স্যার আসবো? ইয়েস, আজ থেকে আমার নতুন পেয়ে এই যে মৌমিতা জাহান মৌ, ওনাকে এনার অ্যাপার্টমেন্ট লেটারটা দিয়ে দিবেন আর আগামীকাল থেকে চাকরিতে জয়েন করবে। ওকে স্যার। এখন যেতে পারেন। মৌ কি বলবে ভেবেই পাচ্ছে না। সার্টিফিকেটগুলো পুরো ছাই নিচে পড়ে রইল। প্রথম দিন মৌয়ের সাথে যা হলো মৌ ভাবছে চাকরিটা করবে না। ততক্ষণে মৌয়ের ভাবনাটা ভেঙে দিয়ে আগুন বলে উঠল, চাকরি ছাড়ার চিন্তা কখনো মনে এনো না, কারণ এই অফিস ছাড়া অন্য কোথাও তোমার চাকরি হবে না। বিকজ সার্টিফিকেট ছাড়া কোনো কোম্পানিতে তোমাকে চাকরিতে রাখবে না। আগুনের কথা শুনে মৌ যেন রাগে ফেটে পড়ছে। দেখুন স্যার, আপনি কাজটা মোটেও ঠিক করেননি। এইভাবে আমার ক্ষতি না করলেও পারতেন। আমি চলে যাচ্ছি। ও আরেকটা কথা, আমি অন্য কোথাও চাকরি করতে পারি বা না পারি, কিন্তু আপনার এখানে চাকরি আমি করব না। যে অফিসে আমার অসভ্য বাজে খারাপ বস থাকে সেখানে তো একদমই নয়। মৌ বেরিয়ে যেতে নিলেই খেয়াল করলো দরজা খুলছে না। অনেক চেষ্টা করেও খুলতে না পেরে পিছনে আগুনের দিকে তাকাতেই দেখে আগুন মুখ বাঁকিয়ে হাসছে। মৌ এতক্ষণে বুঝতে পারলো দরজা না খোলার পেছনে এই বাজে লোকটার হাত আছে। মৌ আগুনকে কিছু বলতে যাবে, ঠিক তখনই আগুন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে মোর দিকে এগোতে লাগলো। মৌ এতক্ষণ রেগে থাকলেও ও এখন বেশ ভয় পাচ্ছে আগুনকে দেখে। স্যার প্লিজ, আমাকে এখানে চাকরি করতে চাই না, আমাকে এখন যেতে দিন প্লিজ। ওকে যেতে দিব, তার আগে এটা দেখো এখানে কি লেখা আছে। পেপারটা মোর হাতে ধরিয়ে দিয়ে মৌ বেশ 15 বার পেপারটা ভালো করে দেখলো। দেখে এখন মোর ইচ্ছে করছে এখানে হাত পা ছড়িয়ে দিয়ে কাঁদতে, কিন্তু তা করতেই পারছে না। মৌ অসহায় দৃষ্টিতে আগুনের দিকে তাকিয়ে থেকে বলল, স্যার আমি চাকরিটা করব। মৌয়ের মুখে কথাটা শোনা মাত্রই আগুনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আগুন আবার তার চেয়ারে বসে পড়ল। তো মিস মৌ, এতক্ষণ বুঝতে পারছেন এখন আপনার কিছুই করার নেই। আপনি যে পেপারসে না দেখেই সাইন করে দিয়েছেন সেটা স্পষ্টভাবে লেখা আছে 1 বছরের আগে যদি আপনি চাকরি ছাড়তে চান তাহলে 1 কোটি টাকা জরিমানা দিয়ে চাকরি ছাড়তে হবে। এখন বাড়িতে ফিরে যান আর যাওয়ার সময় অ্যাডভান্স স্যালারিটা নিয়ে যাবেন। নাও গো। মৌ দরজার দিকে তাকাতেই দেখে দরজাটা খোলা। মৌ দ্রুত কেবিন থেকে বেরিয়ে অফিসের বাইরে যেতে নিলে ম্যানেজার পিছন পিছন থেকে ডাক দেয়। মৌ দাঁড়িয়ে যায়। ম্যানেজার ছুটে এসে দুটো খাম মৌয়ের হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। মৌ আর না দাঁড়িয়ে রিকশায় করে বাড়িতে চলে আসে। বাড়িতে ঢুকতেই মৌকে প্রশ্ন করে আরমান খান, মৌ এত দেরি হলো কেন বাড়ি ফিরতে? বাবা আমি আর চাকরি পেয়েছি। কথাটা শোনা মাত্র আরমান খানের চোখ দুটো খুশিতে চিকচিক করে উঠল। সত্যি বলছিস? কত টাকা স্যালারি? মৌ জানতো ওর বাবা এটাই আগে জানতে যাবে, তাই কথা না বাড়িয়ে অ্যাডভান্স টাকার খামটা আরমান খানের দিকে এগিয়ে দিতেই ছো মেরে খামটা নিয়ে নেয় আরমান খান। খামটা খুলে দেখে 50,000 টাকা। এত টাকা? তুই মনে হয় অনেক ক্লান্ত, যা রুমে যা, আমি খাবার বেড়ে দিচ্ছি। মৌ রুমে যেয়ে শাওয়ার নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে চুল মুছতে থাকে। তখন হঠাৎ করে সামনে ফ্ল্যাটে চোখ পড়তেই ময়ের চোখ দুটো যেন হাটকে গেল, কারণ ময়ের মুখোমুখি আর কেউ না, আগুন দাঁড়িয়ে আছে। ময়ের দিকে টেডি স্মাইল দিয়ে ইতিমধ্যেই ময়ের হাত পা কাঁপতে শুরু হয়ে গেছে। তোয়ালেটা ফেলে দিয়ে দৌড়ে রুমে চলে গেল। এদিকে আগুন ময়ের কাণ্ড দেখে শরীর কাঁপিয়ে হাসতে লাগলো। আগুন স্যার এখানে কি করছে? মৌ আগুনের ভয়ে ব্যালকনিতে যাওয়া বন্ধ করে দিল। ইমাম, মৌকে ডেকে নিয়ে আয়, খাবার রেডি আছে। অবাক হয়ে জানতে চাইল ইমাম, বাবা তুমি আপুর জন্য নিজের হাতে খাবার সার্ভ করছো? ইমাম বেশি কথা না বলে যা করতে বললাম তাই কর।
ইমাম আর কিছু না বলেই মৌকে ডাকতে চলে গেল। আজ আমার স্বপ্ন সত্যি হলো, মৌকে দিয়ে আমার সব স্বপ্ন পূরণ করব, আর তা না হলে মাহিম তো আছে। কথাটা বলেই আরমান খান এক পৈশাচিক হাসি দিল। এভাবে কিছু মাস কেটে গেল, কিন্তু আগুনে টর্চার করা কমেনি, ধৈর্য বেড়ে যাচ্ছে দিন দিন। মৌ বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই পিয়নের কাজও করতে হয়েছে মৌকে। কখনো সারাদিন কফির পর কফি বানিয়ে আনতে হতো মৌকে, আর আগুন তা না খেয়ে মৌয়ের মাথায় ঢেলে দিত। অফিসের কোনো ছেলে যদি মৌয়ের সাথে কথা বলতো তাহলে সেদিন মৌকে এক পায়ে দাঁড় করিয়ে রাখতো আগুন। মৌ নীরবে আগুনের টর্চার সহ্য করে যায়, কিন্তু কথায় বলে না, মানুষেরও একটা ধৈর্যের সীমা আছে, আর তা একবার অতিক্রম করে ফেললে শান্তশিষ্ট মানুষও হিংস্র রূপ নিতে বাধ্য হয়। ঠিক তেমনই ঘটে মৌয়ের জীবনে। আগুন একদিন জোর করেই মৌকে কিস করে বসে, তবে তা অফিস কর্মচারীর সামনে। মৌ লজ্জায় ঘৃণায় সবার সামনে আগুনের গালে থাপ্পড় মেরে অফিস থেকে বেরিয়ে যায়। তারপর থেকে মৌ আর অফিসে যায়নি। আগুন মৌকে ফোন করেছে, তবে মাস শেষে মৌয়ের স্যালারিটা বাড়িতে পৌঁছে যেত। মৌ আগুনের কথা ভুলে গিয়ে নিজের রুমে বসে অপরাজিতা বইটা পড়ছিল। তখনই হন্তদন্ত হয়ে আরমান খান মৌয়ের রুমে ঢুকে মৌকে বিয়ে শাড়ি গহনা দিয়ে বলে, মৌমা, এগুলো দেখো তো তোমার পছন্দ হয় কিনা। বাবা এইসব কি, বিয়ের শাড়ি কেন? তোমাকে এত প্রশ্ন করতে বলিনি, আমি তোমাকে যা বলেছি তাই বলো, পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ বাবা, আমার পছন্দ হয়েছে। গুড। শোন মৌ, আগামী মাসের 5 তারিখে তোমার আর মাহিমের বিয়ে ঠিক করেছি। আরমান খানের কথা শুনে মৌ যেন সব কথা হারিয়ে ফেলেছে, কি বলবে বুঝতেই পারছে না। শুধু এটাই ভেবে যাচ্ছে যে করেই হোক এই বিয়ে হওয়ার আগে পালাতে হবে। মৌ, একটা প্রশ্ন ছিল। জি বাবা, বলো। প্রত্যেক দিন যে এত কালো গোলাপ আসে, কে পাঠায়, এটা কি তুই জানিস? না বাবা, আমি সত্যি জানি না কে এই ফুলগুলো পাঠায়। মৌর কথা শুনে আরমান খান যেন এক স্বস্তির নিঃশ্বাস ফেল। যাক, তাহলে মৌ এখনো কিছু জানে না যে কে পাঠাচ্ছে এই ফুলগুলো। আগুন চৌধুরী, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। কি ভেবেছো তুমি মৌকে যে তুমি কালো গোলাপগুলো পাঠাও তা আমি জানি না? আমি জানি, কিন্তু মৌ জানে না, কারণ এই 15 বছরের ওর স্মৃতি থেকে তোমাকে আমি মুছে ফেলেছি। আরমান খান নিজের মনে হাসতে লাগলো, আর এদিকে মৌ গভীর চিন্তায় তলিয়ে গেল। মৌ কিছুতেই মাহিমকে বিয়ে করতে চায় না, কারণ মাহিম যতবার ওর সামনে এসেছে ততবার ওর দিকে অদ্ভুত এক নোংরা দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকতো। অনেকবার আরমান খানকে বলেও কিছু হয়নি। মৌয়ের কথাগুলো ইগনোর করতো আরমান খান। বাবা তুমি এখানে ড্রয়িং রুমে চলো, মাহিম ভাই আর ওনার মা বাবা এসেছেন। ইমামের মুখে কথাটা শুনে এক মুহূর্ত দেরি না করে রুম থেকে বেরিয়ে গেলেন, আর যাওয়ার আগে মৌকে রেডি হতে বলে গেলেন। আপু। বলো। আপুরে তুই কোথাও পালিয়ে যা, না এলে এই নরকে তোকে আর থাকতে দেওয়াতে হবে না। কথাটা বলে ইমাম চলে গেল। কিছুক্ষণ পর মৌয়ের ডাক পড়তেই মৌ শাড়ি পরে মাহিমের বাবা মায়ের সামনে যায়। তারা মৌয়ের সাথে কথা বলে, কিন্তু অন্যদিকে একজোড়া চোখ মৌয়ের দিকে তাকিয়ে আছে নোংরা লোলুপ দৃষ্টিতে। তা মৌ ঠিক বুঝতে পেরে তাড়াতাড়ি মাহিমের বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রুমে চলে আসে মৌ। রুমের দরজা লক করে এসে পরনের শাড়ি টেনে নিজেই খুলে ফেলে। ফ্লোরে হাত পা ছড়িয়ে দিয়ে কাঁদতে লাগলো। মা, তুমি শান্তি পাচ্ছ তো আমাকে এইভাবে দেখে? কেন বলো মা, কেন তুমি আমাকে মরে যাবার পর আমাকে সাথে নিলে না? কেন বলো, আমি কি খুব খারাপ মেয়ে মা? তার জন্য আমাকে এমন শাস্তি দিলে কেন মা? কেন আমার সাথে এমন কেন হয়? কি অপরাধ করেছি আমি যার কারণে আমাকে একা রেখে এভাবে স্বার্থপরের মতো চলে গেলে? মা জানো, বাবা না আর আগের মতো আমাকে ভালোবাসে না। তুমি চলে যাবার পর আমার সাথে ভালো করে কথাও বলে না, আগের মতো আদরও করে না, খুব খারাপ ব্যবহার করে। আচ্ছা মা, আমি কি বাবার সৎ মেয়ে? বলো না মা, বলো। তাই জন্য কি ওই রকম মাতাল নেশাখোর বাজে ছেলের হাতে আমাকে তুলে দিতে চাচ্ছে, যে কিনা মেয়েদের শরীর ছাড়া আর কিছু বোঝে না? মা গো, তুমি মরে যাওয়ার সময় আমাকে কেন সাথে নিলে না মা? কেন নিলে না? মৌর মায়ের ছবি হাতে নিয়ে ছবির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল, কিন্তু মৌ জান না দূর থেকে কেউ একজন মৌয়ের কষ্ট দেখে সেও কষ্ট পাচ্ছে। দেখতে দেখতে আরো একটা মাস কেটে গেল। এরই মাঝে মাহিম আর মৌকে ডিস্টার্ব করার জন্য এই বাড়িতে আসেনি। শুধু একবার মাহিমের বাবা মা এসেছিল বিয়ের শপিংগুলো দেখাতে। মৌ এবার নিজেই ডিসিশন নিয়েছে যে এই বিয়ে সে করবে না, যে করেই হোক সে পালাবে। কিন্তু এমন কোনো এক্সকিউজ চাই যেটা বললে অনায়াসে মৌকে আরমান খান বাড়ি থেকে বেরোতে দেবে। মৌয়ের মাথায় আসলো অফিসের কথা। আইডিয়াটা বাবাকে যদি বলি অফিসে এমার্জেন্সি ডেকেছে, তাহলে হয়তো আর বারণ করতে পারবে না। যদিও বা ইমামকে সাথে পাঠাবে, তাহলেও আমার সাথে দিবে। এখন বাবাকে বলতে হবে। মৌ আরমান খানের রুমের সামনে এসে দরজায় নক করতেই আরমান খান ভেতরে আসতে বলে। মৌ, তুমি এখন এই সময় কি ব্যাপার? কপাল কুচকে জানতে চাইল আরমান খান। বাবা, অফিস থেকে ফোন এসেছে, আমাকে এমার্জেন্সি যেতে বলেছে অফিসে।
আমান খান কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন, ঠিক আছে যাও, তবে সন্ধ্যার আগে বাড়িতে চলে আসবে। বিয়ের আগে বাইরে এত যাতায়াত করা ভালো না। জি বাবা, আমি সন্ধ্যার আগে বাড়িতে ফেরার চেষ্টা করব। মৌ রুম থেকে বেরিয়ে হাত ছেড়ে বাঁচল। নিজের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিজের জমানো কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ল মৌ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বাড়ি থেকে বের হয়ে কিছু তো যেতেই একটা প্রাইভেট কার সামনে থামিয়ে একটা রুমাল দিয়ে মৌয়ের মুখ চেপে ধরে সাথে সাথে মৌ অজ্ঞান হয়ে যায়। তারপর জ্ঞান ফেরার পর মৌ নিজেকে আবিষ্কার করে অন্ধকার একটা রুমে, যেখানে মৌকে একটা চেয়ারের সাথে হাত পা বেঁধে রেখেছে। হঠাৎ করে দরজা খোলার শব্দ পেয়ে মৌ চমকে যায়। মৌকে এইভাবে চমকাতে দেখে আগুন বলে, মন পাখি এইভাবে ভয় পাচ্ছ কেন? আমি ভাগনা বাল্যক। যাও ফ্রেশ হয়ে আসো। আগুনের কোনো কথাই যেন মৌয়ের কানে পৌঁছাচ্ছে না। মৌ যেন কোনো এক ঘোরের ভিতরে আছে। আগুন মৌকে নিঃশুভ দেখে রেগে যায়। হুট করে মৌকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় আগুন। কি করছেন কি স্যার? আমাকে নামিয়ে দিন প্লিজ। এদিকে মৌ চোখ বন্ধ করে কথাগুলো বলতে থাকলো। আগুনের প্রথমে রাগ হলেও এখন বেশ মজা পাচ্ছে মৌয়ের কাণ্ড দেখে। আগুন বেশ বুঝতে পারছে শুধু টাওয়াল পরা দেখে মৌ চোখ বন্ধ করে আছে। আগুন শাওয়ারের নিচে মৌকে দাঁড় করে শাওয়ারটা অন করে দিল। মৌয়ের সাথে সাথে আগুনও আবারও ভিজতে লাগলো। স্যার আমার ঠান্ডা লাগছে, প্লিজ শাওয়ার অফ করুন। আগুন শুধু মৌয়ের কাঁপা কাঁপা ঠোঁটের দিকে তাকিয়ে আছে। মৌ আগুনের কোনো রেসপন্স না পেয়ে চোখ মেলে আগুনের দিকে তাকিয়ে বলতে যাবে, ঠিক তখনই আগুন মৌয়ের ভেজা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। মৌ আগুনের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গেলেই আগুন মৌয়ের হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরে, ঠোঁট ছেড়ে দিয়ে গলায় মুখ ডুবিয়ে দেয়। মৌয়ের এসব সহ্য করতে না পেরে কাঁদতে থাকে। হঠাৎ করে আগুনের ঘোর কাটতেই এক ঝটকায় মৌয়ের থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আগুন। মৌ সাথে সাথেই বসে পড়ে কাঁদতে থাকে। আগুন কিছু না বলে এই রুমে গিয়ে খাবার থেকে আগুনের একটা শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। আমি সহ্য করতে পারছি না স্যার, প্লিজ এবার আমাকে মুক্ত করে দিন প্লিজ। আগুন মৌয়ের কথার কোনো তোয়াক্কা না করে মৌয়ের শরীর থেকে কাপড় টেনে ছিঁড়ে ফেলে শার্ট আর ট্রাউজার পরিয়ে দিল। মৌয়ের কোনো কথাই শুনল না আগুন। মৌ অনবরত কেঁদেই যাচ্ছে। একটা মেয়ের কাছে সব থেকে বড় সম্পদ হচ্ছে তার সম্মান, যা আগুন তার থেকে কেড়ে নিল। ভাবতেই মুখ হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে লাগলো। নেকা কান্না বন্ধ করো মন পাখি, এমন কিছু এখনো করিনি আমি যার জন্য তুমি এভাবে মরা কান্না করছো। আগুনের কথা শুনে মৌ রেগে আগুনকে থাপ্পড় মারে। এত জোরে মারে ওয়াশরুমে থাপ্পড়ের শব্দ বারবার রিপিট হতে থাকে। আগুন হাতের মুঠ শক্ত করে ফেলে, চোখ বন্ধ করে একটা জোরে নিঃশ্বাস নিয়ে মৌকে হাড় কোলে নিয়ে বেডের উপর ছুঁড়ে মারে। মৌ ভাবতেও পারেনি আগুন এমন কিছু করবে, কিন্তু যখনই আগুনের মুখের দিকে তাকাতেই মৌ যেন ভয় কুপ করে গেল। আগুনে ধীরে ধীরে মৌয়ের দিকে আগাতেই মৌ বেড থেকে নেমে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। হাউ ডিয়ার সি। রেগে টেবিলের উপর রাখা পানির গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মেরে রাগে ফুঁসতে থাকলো আগুন। রুম থেকে তো ছুটে বের হলাম, কিন্তু যাবো কোথায়? নিচে যাব? কথাগুলো ভাবতে ভাবতে মৌ দৌড়ে নিচে চলে গেল। মেইন ডোর থেকে বেরোতে যাবে, ঠিক সেই সময় নীলা এসে মৌয়ের হাত টেনে ধরে। ম্যাম প্লিজ আপনি আর এক পা বাইরে দিবেন না, তাহলে এটা আপনার জন্য মোটেও ভালো হবে না। মৌ এতক্ষণ হা হয়ে নীলার কথাগুলো শুনে গেল। তারপর হঠাৎ করে মৌ নীলার হাত ছুটিয়ে বাইরে দৌড় দিল। এইসব কি আঙ্কেল? মৌ কোথায়? না মানে বাবা, আসলে মৌকে কোথাও খুঁজে পাচ্ছি না। মৌ অফিসে যাওয়ার কথা বলে বেরিয়েছিল, কিন্তু এখনো বাড়ি ফিরল না। আগুন চৌধুরীর কথা মাইমকে না জানতে দিলে চলবে না, তাহলে বড়সড় সমস্যার মধ্যে পড়তে হবে আমাকে। পুলিশের কাছে না যেয়ে আমার বাগান বাড়িতে কি করছেন বলুন তো? চলুন এক্ষুনি চলুন, পুলিশের কাছে যেতে হবে। যে করে হোক আমার মৌকে চাই। এতদিন নিজেকে সঙ্গত রেখেছি, বৈধভাবে ওকে নিজের করে নিব বলে, না হলে তো কবি আমার এই বাগান বাড়িতে তুলে নিয়ে বাসর করে ফেলতাম। তবে জোর করে সব পাওয়া মজা, তাই তো এত কঠোর পুড়িয়ে বের করতে রাজি করানো, তাই বেতা হয়ে যেত। আমি কিছুতেই দিব না মৌ, কিছুতেই না। না মাইম বাবা, পুলিশের কাছে আমার যেতে পারবো না, তাহলে আমার মেয়েরার চরিত্র কালো দাগ ফেলবে এই সমাজের লোকেরা। আমি চাই তুমি কিছু দিন অপেক্ষা করো, দেখো মৌ ফিরে আসে কিনা। কারণ আমার মনে হয় মৌ বিয়েটা এখন করতে চায় না বলে এমন একটা কাজ করেছে। তুমি একটু সময় দাও, মাহিম দেখবে ও ঠিক ফিরে আসবে। যে করে হোক মাহিমকে বিয়েটা পিছাতে হবে, রাজি করাতে হবে, নয়তো সব কিছু সবার সামনে চলে আসবে। ওকে আঙ্কেল, আমি আর 1 উইক ওয়েট করব। যদি এই সময়ের ভিতর মৌ বিয়েতে রাজি হলো ভালো, নয়তো ওর এমন অবস্থা করব আমি নিজেকে দেখে শিউরে উঠব। কথাটা বলে রাগে হনহন করে বেরিয়ে গেল মাহিম। বাবা কি বললে বলো, আমার তাড়া আছে। একটা সত্য কথা বলবে বাবা? কি কথা জানতে চাও? তাড়াতাড়ি বলে ফেলো। তুমি কি সত্যি আমাদের বাবা নাকি সৎ বাবা? ইমামের হঠাৎ মনে হলো বাগালটা জ্বলে যাচ্ছে।
সাথে কানটা ঝিনঝিন করছে, গাল ধরে দাঁড়িয়ে আছে ইমাম। নেক্সট টাইম আমাকে এরকম প্রশ্ন করার আগে এই থাপ্পড়টার কথা মনে রাখবে, প্রশ্ন করবে, অন্যথায় এর থেকেও কঠিন সাজা পেতে হবে তোমাকে। আরমান খান আর কিছু না বলেই ব্যাগ নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। এদিকে ইমাম গালে হাত দিয়ে নিজের মনে মনে প্রশ্ন করে যাচ্ছে, সত্যি কি আরমান খান আমাদের বাবা নাকি সৎ বাবা? আপুরে তুই বেঁচে গেছিস পালিয়ে গিয়ে, যেখানে থাকিস ভালো থাকিস। কথাটা বলতে বলতে ইমামের দু চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। ম্যাম 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 প্লিজ উঠুন তাড়াতাড়ি, সকাল হয়ে গেছে। স্যার ভীষণ পাগলামি করছে, আপনি যদি না যান তাহলে স্যারকে শান্ত করা সম্ভব না। আর একটু ঘুমাতে দে না ইমাম, সকাল সকাল জ্বালাস না তো। ম্যাম আমি ইমাম না, নীলা, উঠুন প্লিজ। এবার নীলা বেশ জোরেই চিৎকার করে বলায় মৌ শোয়া থেকে হুট করেই উঠে বসে, চারিদিকে তাকিয়ে দেখতে থাকে। ও গড, অ্যাট লাস্ট ঘুম থেকে উঠলেন। থ্যাংক ইউ নীলা, রাতে তোমার রুমে আমাকে থাকতে দেওয়ার জন্য। তুমি যদি রাতে আমাকে না আটকাতে তাহলে শিওর আমার লাশটাও কেউ খুঁজে পেত না। ম্যাম এভাবে থ্যাঙ্কস দেওয়ার কিছুই নেই, আপনি আমার স্যারের ভালোবাসা, আপনার সেফটি ফাইভের জন্য আমার জান দিতেও আমরা একবার ভাববো না। ওয়েট ওয়েট, কি বলছো তুমি এইসব? আমি স্যারের ভালোবাসা? ম্যাম আপনার প্রশ্নের উত্তর আমি পরে দেবো, তার আগে আপনি প্লিজ স্যারের রুমে যান। স্যার রাত থেকে রুমের দরজা বন্ধ করে রেখেছে, কেউ সাহসই পাচ্ছে না দরজায় নক করার। তাহলে আমাকে কেন বলছো? কারণ আর সবাইকে কিছু বললেও আপনাকে কিছু বলবে না। শিওর, আপনি চলুন আগে। নীলা মৌকে ঠেলে ঠুলে আগুনের রুমের সামনে দাঁড় করিয়ে দিল। মৌ এবার না চাইতেও দরজায় একবার নক করে বসলো। সাথে সাথে আগুন দরজা খুলে মৌয়ের এক হাত টান দিয়ে ভেতরে নিয়ে দরজা লক করে দিয়ে মৌকে বেডের উপর ছুঁড়ে মারলো। তোর সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া আমার রুম থেকে বের হবার? রেগে বলতে থাকে আগুন। স্যার আমি সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আগুনের ভয়ে মৌ ওর চোখের পানি নাকের পানি একসাথে করে ফেললো। আগুন মৌয়ের চোখের পানি দেখে কিছুটা নরম হয়ে যায়। ধীর পায়ে মৌয়ের কাছে গিয়ে কপালে চুমু দিয়ে মৌয়ের কপালের সাথে কপাল রেখে বলে, মন পাখি, কাল রাতে যদি তুমি নীলার কথা না শুনতে তাহলে হয়তো এখন তোমার সাথে আমি ভয়ঙ্কর কিছু করে ফেলতাম। স্যার আপনি প্লিজ আমার থেকে দূরে থাকুন, আমার সমস্যা হচ্ছে। মৌয়ের এমন অদ্ভুত কথা শুনে মৌকে ছেড়ে দিয়ে আগুন কপাল কুঁচকে তাকালো। আমি তোমার কাছে থাকলে কি রকম সমস্যা হয় তোমার, আমিও একটু শুনি। স্যারের কথা শুনে ওনার দিকে তাকাতেই যেন আজ আমার ভীষণ লজ্জা লাগছে। এটা কি জন্য হচ্ছে আদৌ সত্যি আমি জানি না, শুধু এইটুকু জানি আমাকে এখান থেকে পালাতে হবে। তার আগে জানতে হবে স্যার কেন আমাকে বারবার মন পাখি বলে মিসেস বলছে। স্যারের দিকে তাকালেও যেন স্যারের ওই গাঢ় নীল চোখে আটকে গেলাম। কি অসম্ভব সুন্দর চোখ দুটো, মনে হয় নীল সাগর, যে কোনো মুহূর্তে আমি ডুবে যেতে পারি। ছি ছি ছি, আমি এসব কি ভাবছি? এই বাজে খারাপ লোকটাকে নিয়ে আমি নিজেকে ধিক্কার দিতে ব্যস্ত মৌ। তখনই আগুন মৌয়ের চুলের মুঠি ধরে ঠোঁট ডুবিয়ে দিল। মৌ আগুনের সিক্স প্যাক বডির সাথে না পেরে উঠে নেতিয়ে পড়ল। গতকাল রাতে সামান্য স্যুপ খেয়েছিল মৌ। এখন মৌয়ের পেটে হিঁদুর বিড়াল অলরেডি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এখন আবার ঠোঁটের উপর এমন অত্যাচার মৌ সহ্য করতে পারল না, দম বন্ধ হয়ে আসছিল। তখনই আগুন মৌকে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো। সাথে মৌ, নেক্সট টাইম আমার কথার অবাধ্য হলে এর থেকেও কঠিন শাস্তি তোমাকে পেতে হবে মন পাখি। কাবার্ডে তোমার জন্য ড্রেস রাখা আছে, ফ্রেশ হয়ে নিচে এসে ব্রেকফাস্ট করব একসাথে, মনে থাকবে? মৌ ভয় পেয়ে মাথা নেড়ে সম্মতি জানালে আগুন গায়ে শার্ট জড়িয়ে নিয়ে নিচে চলে গেল। নীলা এদিকে আয়। জি স্যার। নীলার হাত ধরে, স্যার আমি ঠিক আছি, কিছু হয়নি, হাত সরিয়ে নিয়ে। তোর কাছে কিছু জানতে চেয়েছি। না না মানে স্যার। দেখ নীলা, রাগের মাথায় কাল তোকে হার্ট করলাম, কিছু মনে করিস না বোন। না স্যার, আমি কিছু মনে করিনি। রাস্তা থেকে কুড়িয়ে এনে তো এত বড় রাজপ্রাসাদে থাকতে দিয়েছেন, খেতে দিচ্ছেন, আমার মতো অনাথকে বোনের আদর ভালোবাসা দিয়েছেন, এখন বলছেন আমি কিছু মনে করব? কখনোই না। তবে স্যার একটা কথা বলবো? বল। স্যার ম্যামকে সব সত্যিটা বলে দিলে তো ম্যাম আর পালাতে চাই না, তাই না? তো আপনাকে বুঝতে পারতো। নীলা ব্রেকফাস্ট রেডি কর। কথাটা বলে আগুন ডাইনিং এর চেয়ার টেনে বসে পড়ল। কিছুক্ষণ পর পর আগুন ঘড়ি দেখছে, দেখতে দেখতে প্রায় 30 মিনিট হতে চলল, কিন্তু মৌ নিচে আসার নাম নেই। এবার আগুন বেশ বিরক্ত হয়ে চেয়ার ছেড়ে উঠতে যাবে, ঠিক তখনই উপর থেকে মৌকে নামতে দেখল। লাল রঙের শাড়ি পরা, ভিজে চুলগুলো ছেড়ে দেওয়া, টুকটুক করে চুল থেকে পানি পড়ছে। মৌকে দেখে মনে হচ্ছে মাত্রই সদ্য ফুটে ওঠা একটা লাল গোলাপ। ভাবতেই আগুনের ঠোঁটে হাসি ফুটে উঠল। স্যার কি হলো? হঠাৎ করে মৌয়ের গলাপে আগুনের ধ্যান ভাঙে। ওদিকে নীনা মুখ টিপে টিপে হাসছে। এটা দেখে আগুন টেবিলের উপর রাখা পানির গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারে। মৌ ভয় পেয়ে আগুনের সামনে থেকে যেতে নিলে আগুন মৌয়ের হাত ধরে ফেলে।
এদিকে মৌ আগুনের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, স্যার আপনি প্লিজ শান্ত হন, আমি কোথাও যাচ্ছি না, এখানেই আছি। এখানে বসো। স্যারের কথা মতো চেয়ারে চুপচাপ বসে পড়লাম। নীলা ঝটপট আগুন আর মৌকে নাস্তা দিল। মৌ কিছুই না খেয়ে চুপচাপ করে বসে রইল। আগুন চাটা মুখে নিতেই দেখে মৌ না খেয়ে চুপ করে বসে আছে। আগুন চাটা নিচে রেখে ব্রেড হাতে নিয়ে মৌর মুখে ঢুকিয়ে দেয়। আচমকা এমন ঘটনার জন্য মৌ মোটেও প্রস্তুত ছিল না। কোনোভাবে খাবারটা খেয়ে রাগী কণ্ঠে আগুনকে কিছু বলতে যাবে, তখনই আগুনের ফোনটা বেজে ওঠে। কাজটা কি কমপ্লিট? ইয়েস স্যার, আপনি যেভাবে বলছেন সেভাবে কাজটা করছি, তবে ছেলেটা বেশি সমস্যা করছে, মানে খুব চেঁচামেচি। ইউ ইডিয়েট, কি করে একটা ছেলেকে হ্যান্ডেল করতে হয় তা এখনো শিখিসনি? সরি স্যার। সরি মাই ফুড। ছেলেটিকে অজ্ঞান করে রাখ, আমি আসছি। ওকে স্যার। আগুনের ফোনে কথা শেষ হতেই সামনে তাকিয়ে দেখে মৌ অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মন পাখি, এভাবে প্লিজ আমার দিকে তাকিয়ে থেকো না, নিজেকে কন্ট্রোল করতে পারি না। ছি, আপনি এসব কি বলছেন স্যার? আর আপনি কোন ছেলেটাকে আটকে রেখেছেন? জানতে চাও মন পাখি? মৌ মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই আগুন এক গ্লাস দুধ নিয়ে মৌকে জোর করে খাইয়ে দিয়ে মৌকে আট কোলে নিয়ে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আগুনের হুট করে মৌকে নিয়ে যাওয়া দেখে ছাদে দাঁড়িয়ে নীলা হাসতে লাগলো। নীলার হাসি দেখে নীনা প্রশ্ন করলো, কি ব্যাপার নীলা, এরকম পাগলের মতো হাসছিস কেন? কি হয়েছে? হাসবো না? নিনা কি বলছিস জানিস? আগুন স্যার ম্যামকে নিয়ে কোথায় গেল? না, আমি জানবো কি করে? বল, তুই বল কোথায় গেল। ম্যামের সব প্রশ্নের উত্তর দিতে। হোয়াট, রিয়েলি নীলা? তাহলে তো বেশ ভালো। না না, খুব খুব ভালো হবে। এখন শুধু সময়ের অপেক্ষা নিনা। চল নিচে চল, স্যারের রুমটা সাজিয়ে ফেলি ম্যামের প্রিয় ফুল দিয়ে। চল। স্যার আমরা কোথায় যাচ্ছি? আগুন মৌয়ের প্রশ্নের উত্তরে শুধুমাত্র একটা মিষ্টি হাসি দিয়ে বলল, খুব তাড়াতাড়ি জানতে পারবে মন পাখি, জাস্ট একটু পেশেন্স রাখো। পেশেন্স রাখবো মানে? স্যার কি আমাকে মেরে ফেলার ফোন দিয়ে আসছে? না না, তা তো হতে পারে না। এক নরক থেকে বেরিয়ে এসে আর কোন নরকে ঢুকতে পারবো না আমি। এবার আমাকে সাহস করে কিছু করতে হবে, কিন্তু কি করব আমি? আইডিয়া। স্যার একটা কথা বলবো। এক কেন মন পাখি, হাজারটা কথা বলো, আমি তো তোমার কথা শোনার জন্য ওয়েট করছি। তোমার মনে কি চলছে এটাই আগুন চৌধুরীর বুঝতে আর বাকি নেই মন পাখি। তবু একটা সুযোগ দিব তোমাকে পালানোর, তবে এইবার যদি আমার হাতে ধরা পড়ো তো সারা জীবনের জন্য আমার মন গৃহে তোমাকে বন্দি করে রাখবো। স্যার আমার না খুব পানির পিপাসা লাগছে, আমি পানি খাবো। মৌয়ের কথা শোনা মাত্রই আগুন খুব জোরে গাড়ি ব্রেক করে। মৌর দিকে তাকায় আগুন। হোয়াট, এই কিছুক্ষণ আগে তোমাকে নিজ হাতে এক গ্লাস দুধ খাইয়ে দিলাম না? হ্যাঁ মানে আমার আবার পিপাসা পেয়েছে। আগুন গাড়িতে কোনো পানির বোতল না পেয়ে গাড়ি সাইড করে দোকান থেকে পানি আনতে বেরোতেই ও আস্তে আস্তে গাড়ি থেকে বেরিয়ে পাশের জঙ্গলের ভিতরে ঢুকে যায়। আগুন দোকান থেকে পানির বোতল কিনে এনে মুখে দিতে যাবে, তখনই দেখে গাড়ি ফাঁকা। যা ভেবেছিলাম মন পাখি, তুমি ঠিক তাই করলে। নেভার মাইন্ড, আমি জানি তুমি এখন কোথায় আছো। আগুন পাশের জঙ্গলে ঢুকে যায়। কিছু দূর যেতেই আগুন খেয়াল করে কাটা গাছের সাথে ছোট্ট লাল কাপড়ের টুকরো জড়িয়ে আছে। আগুন বাঁকা হাসি দিয়ে সে পথ ধরে এগোতে থাকে। ও মা গো, এত বড় সাপ তো জিন্দেগিতে আমি দেখিনি। এখন যদি এই সাপটা আমার কামড় দেয় তাহলে তো আমি অক্কা পেয়ে যাব, আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। ভাবতে ভাবতে এই মৌ লাফাতে লাফাতে জোরে জোরে চিৎকার করতে লাগলো সাপটাকে দেখে। আল্লাহ, কেন যে শাড়িটা পরতে গেলাম, এখন দৌড়াতেও পারছি না, শাড়িটা পায়ে বেঁধে যাচ্ছে বারবার। কি করবে মৌ তা ভাবতে ভাবতেই দেখে সাপটা ছোবল দেওয়ার জন্য এগিয়ে আসছে। মৌ ভয়ে হাত দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর মৌ খেয়াল করলো সাপটা এখনো ছোবল দেয়নি, পায়ে কোনো ব্যথা অনুভব করলো না। চোখ থেকে হাত সরিয়ে সাপটাকে দেখার জন্য পিটপিট করে তাকাতেই দেখি সামনে স্বয়ং আগুন চৌধুরী দাঁড়িয়ে আছে। তার হাত দুটো পকেটে, মুখে কিউট মার্কা একটা হাসি হাসি মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি করব বুঝতে পারছি না। চারদিকে তাকিয়ে দেখলাম, কোথাও সাপটা দেখতে পেলাম না। না দেখতে পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু এখন ভাবছি এই লুচু স্যারটা হাত থেকে কি করে বাঁচা যায়। এখন কি দৌড় দিব নাকি হেঁটে হেঁটে যাব? আর এই শাড়ি পরে তো বেশি দূর পর্যন্ত দৌড়াতে পারবো না। তাহলে আমি বলছি তাহলে কি করবে? মানে ইটস সিম্পল, ওয়েট। বেশি কথার সুযোগ না দিয়ে কোলে তুলে নিলাম। এই এই কি করছেন? কি হ্যাঁ, ছাড়ুন আমাকে, আমি আপনার সাথে যাব না কোথাও। তাহলে কি ওই লম্পট মাহিমের কাছে যাবে? গাড়িতে বসিয়ে দিয়ে বলল আগুন। মাহিমের কথা শুনতে এই মৌ চুপ করে গেল, যেন কোনো এক অজানা ভয়ে ঘিরে ধরেছে এই মৌকে। আগুন আপাতত মৌয়ের এই ভয়টা কাটাতেই চায় না, তাই সে গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়ি স্টার্ট দিল। মন পাখি নামো। আগুনের কথা মতো মৌ চুপচাপ গাড়ি থেকে নেমে গেল। আগুনের মৌয়ের হাত ধরে আগুনদের পুরনো কারখানার ভেতরে ঢুকতেই কয়েকজন লোক এসে
আগুনকে সালাম দিতে লাগলো। আর একজন এসে আগুনের হাতে গান দিতে দিতে বলল, স্যার আপনার কথা মতো ছেলেটাকে অজ্ঞান করে রাখা হয়েছে। ঠিক আছে, এখন পানি নিয়ে আয়, ওর জ্ঞান ফেরাতে হবে। ওকে স্যার, আপনি ভেতরে যান। লোকটি আগুনের কথা মতো পানি আনতে বাইরে চলে গেল। আর আগুন মৌকে নিয়ে ভেতরে চলে গেল। মৌ কিছু জিজ্ঞাসা করতে যাবে আগুনের কাছে, তখনই আগুন চোখের ইশারায় মৌকে চুপ থাকতে বলল। আমাকে না দেখে সামনে ওই চেয়ারে যে ছেলেটিকে দেখছো, ওর চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরাতে হবে তোমাকে। আমি? হ্যাঁ তুমি। মিলন, পানির বোতলটা মন পাখির হাতে দে। আগুনের কথা মতো মিলন পানির বোতলটা মৌয়ের হাতে দিতেই মৌ ধীরে ধীরে ছেলেটির কাছে দাঁড়াতেই মোর হাত থেকে পানির বোতলটা পড়ে গেল। কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ইমান। মিলন পানির বোতলটা নিচ থেকে তুলে আবারও মোর হাতে দিল। মৌ বোতলে মুখ খুলে হাতে পানি নিয়ে ইমামের মুখে ছিটিয়ে দিয়ে পাগলের মতো কাঁদতে লাগলো। ইমাম ভাই, কি হয়েছে তোর? চোখ খোল, দেখ আমি সোজ সামনে দাঁড়িয়ে, একবার চোখ মেলে তাকা ভাই। ইমামে ধীরে ধীরে জ্ঞান ফিরতেই সামনে মৌকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায়। আপু তুই এখানে? আর আমাকে কেন এরা তুলে আনলো? ইমামের কথা শুনে একরাশ ঘৃণা নিয়ে আগুনের দিকে তাকিয়ে রইল মৌ। আগুন মৌয়ের চোখ দেখে বুঝতে পারলো মৌকে ভুল বুঝছে। তাই ক্লিয়ারিফাই করার জন্য মৌয়ের দিকে দুপা এগোতেই মৌ দুপা পিছিয়ে গেল। এটা দেখে আগুন সেখানেই থেমে গেল। মিলনকে চোখের ইশারায় যেতে বলল আগুন। মিলন চলে যেতেই আগুন পানির বোতল নিয়ে পুরো পানিটা ইমামের মুখে ঠেলে দেয়। আগুনের এমন কাজ দেখে মৌ হতবাক হয়ে যায়। মৌ রেগে গিয়ে আগুনের হাত ধরে ধাক্কা মেরে ইমামের কাছ থেকে সরিয়ে দিয়ে বলতে থাকে, হাউ ডেয়ার ইউ মিস্টার আগুন চৌধুরী, আপনার সাহস কি করে হয় আমার ভাইয়ের সাথে এমন বিহেভিয়ার করার? কথাগুলো বলতে বলতে মৌয়ের চোখ মুখ লাল হয়ে যায়। আগুন এতক্ষণে চুপ করে মৌয়ের সাহস দেখছিল, কিন্তু হঠাৎ করে ইমাম মৌয়ের হাত চেপে ধরে। কিছু বলতে যাবে তখনই মৌ বলে উঠল, ভাই তুই চিন্তা করিস না, আমি থাকতে এই লোকটা তোর কোনো ক্ষতি করতে পারবে না। আপু এই ভুল বুঝছিস আগুন ভাইয়াকে? মানে তুই এইসব কি বলছিস? আমার ওনাকে ভাইয়া বা কেন বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। মানেটা আমি বলছি মন পাখি। জান, তুই এত বড় ভুল কি করে করতে পারলি? এখন যদি ইমাম কোনোভাবে আগুন চৌধুরীর হাতে পড়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছিস? আমার পুরো প্ল্যানটা মারা যাবে। সরি স্যার, আসলে আমরা বুঝতে পারিনি ওইটুকু ছেলে আমাদের এইভাবে ঘোল খাবে, এটা আমরা বুঝতে পারিনি। জাস্ট শাট আপ সিজান। কোন প্রকার এক্সকিউজ আমি শুনতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব ইমামকে খুঁজে বার করে, নয়তো তোমার অবস্থাও আমি মমতার মতো করব। ইয়েস স্যার। সিজন চলে যেতেই আরমান খান বারবার পাচারি করছে। কোনো মতেই আগুনের ভয়টা মন থেকে সরাতে পারছে না আরমান খান। কিছুক্ষণ হাঁটার পর সোফায় হেলান দিয়ে বসে পড়ে। তখনই মাহিম এসে হাজির হয়। আঙ্কেল, ময়ের কোনো খবর পেয়েছেন? না বাবা মাহিম, তবে এতটুকু জানি ও এই শহরে কোথাও একটা লুকিয়ে আছে। ওহ রিয়েলি? তাহলে তো আমি নিজেই মৌকে খুঁজে বের করতে পারবো। পারবে বাবা, তুমি মৌকে খুঁজে দিতে পারলে আমি সত্যি খুব উপকার হয়। পারবো আঙ্কেল, তাহলে এখন আসি, রাতে কথা হবে। মাহিম চলে যেতেই আরমান খান এক স্বস্তির নিঃশ্বাস ফেলল। মৌয়ের চিন্তা না হয় মাহিম করলো, কিন্তু ইমামকে কোথায় খুঁজবো? আমি কোনো মতে যদিও ওই ডায়েরিটার সব আগুন বা মৌয়ের সামনে পড়ে যায় তাহলে আমার সব খেল খতম। আপনি বলবেন মানেটা কি? মন পাখি, তুমি হয়তো ভাবছো ইমামকে আমি কিডন্যাপ করেছি, কিন্তু সত্যিটা হলো আমি ইমামকে কিডন্যাপ হওয়ার দেখে বাঁচিয়েছি। আগুনের কথা শুনে মৌ ইমামের দিকে তাকাতেই ইমাম মাথা নেড়ে সায় দেয়। মানে আগুন যা বলছে সত্যি বলছে। তাহলে সকালে যে আপনি ফোনে... মৌকে বাকিটা বলতে না দিয়ে আগুন বলল, সকালে যার কথা বলছিলাম সে অন্য কেউ ছিল। স্যার আজ প্লিজ আমাকে সব সত্যিটা বলুন, প্লিজ, হাত জোর করছি। মন পাখি, আমার সামনে কখনো হাত জোর করবে না তুমি। না চাইলেও আজ তোমাকে সব সত্যিটা আমি বলবো। মন পাখি, হয়তো মনে নেই বললে ভুল হবে। তোমার এই অ্যাক্সিডেন্টের পর তুমি পুরনো সব স্মৃতি ভুলে গিয়েছো, তাই তোমার কিছুই মনে নেই। আমার ড্যাড আরিয়ান চৌধুরী আর তোমার মা মমতা চৌধুরী হলো ভাই বোন। আরমান খান আর আমাদের সম্পত্তি দেখে ফুপির সাথে প্রেমের অভিনয় করে পালিয়ে বিয়ে করে, যেটা আমার দাদিমা মেনে নেয়নি, তাই ত্যায্য করে দেয় ফুপিকে। কিন্তু ড্যাড তার ছোট বোনকে এতটাই ভালোবাসতো যে দাদিমাকে উপেক্ষা করে ফুপির সাথে যোগাযোগ রাখত। ফুপির বিয়ের 1 বছর পর তোমার জন্ম হলো। দাদিমার রাগ করে থাকতে না পেরে আরমান খানের সাথে ফুপি আর তোমাকে বাড়িতে ফিরিয়ে আনে। আরমান খান কিছু বছর ভালোর মুখোশ পরে থাকে। আস্তে আস্তে তার আসল রূপে ফিরে আসতে লাগলো। ফুপিকে প্রায় প্রতিদিন রাতে টর্চার করত টাকার জন্য। তখন তোমার বয়স 5 বছর আর আমার 12। আমার ছোট বোন ইমু ছিল তোমার বয়সী। ছোটবেলা থেকে তোমার প্রতি আমার অন্যরকম একটা টান অনুভব করতাম। তোমার প্রিয় ছিল কালো গোলাপ,
তাই আমি প্রত্যেক দিন তোমার জন্য একটা করে কালো গোলাপ নিয়ে আসতাম। তুমি গোলাপ পাওয়ার জন্য আমার সাথে কথা বলতে, কিন্তু আমি কোনো ছেলেকে তোমার আশেপাশেও থাকতে দিতাম না। কেউ যদি তোমার সাথে খেলতেও চাইতো তাহলে আমি তাকে মেরে বাহির করে দিতাম। কিন্তু তুমি ছিলে ভীষণ ভীতু, আমাকে প্রচুর ভয় পেতে, তাই সারাক্ষণ ইমুর সাথে খেলতে। তবু যতক্ষণ তুমি ইমুর সাথে খেলতে ততক্ষণ আমি তোমার পাশে থাকতাম। হঠাৎ একদিন তোমার বাবা ড্যাডকে বলে তোমার আর আমার বিয়ের কথা। তখন আমরা কেউ জানতাম না ওই জানোয়ারটার আসল উদ্দেশ্য। ড্যাড এক কথায় রাজি হয়ে যায়, কিন্তু মম প্রথম রাজি ছিল না, কিন্তু ড্যাড কোনোভাবে মমকে রাজি করিয়ে নেয়। কথা হয় আমাদের এখন শুধু ইসলামের নিয়ম অনুযায়ী বিয়ে হবে আর রেজিস্ট্রি হবে আমরা বড় হলে। কথা অনুযায়ী তার ঠিক 7 দিন পর তোমার আর আমার বিয়ের আয়োজন করা হয়। সেদিন তোমাকে লাল শাড়ি পরে অসম্ভব সুন্দর লাগছিল তোমায়, একেবারে পুতুল বইয়ের মতো। আমি হাঁ করে শুধু তোমাকে দেখছিলাম। এদিকে কাজী সাহেব বারবার আমাকে কবুল বলতে বলছিল, সেই দিকে আমার কোনো হুঁশ ছিল না। তুমি দৌড়ে এসে আমাকে ঝাপটে ধরে বলতে লাগলে, আগুন ভাইয়া কবুল বলছো না কেন? তুমি না কবুল বললে তো আমার পুতুলের বিয়ে হবে না। তখন তোমার কথার কাণ্ড দেখে সবাই খুব জোরে হেসে দিয়েছিল। তারপর আমি কবুল বলার পর তুমিও বারবার কবুল বলে চেঁচাতে লাগলে। সব কিছুর মাঝে বিয়েটা হয়ে গেল। আরমান খানকে কোথাও দেখতে না পেয়ে মম ড্যাড খুঁজতে লাগলো। এতক্ষণ মো মন দিয়ে সবটা শুনছিল, কিন্তু হঠাৎ বলতে বলতে আগুন থেমে যাওয়ায় মো বলতে লাগলো, থেকে কেন গেলেন বলুন, তারপর কি হলো? এতক্ষণ আগুন মুখে এক অদ্ভুত প্রশান্তির হাসি নিয়ে কথাগুলো বলছিল, কিন্তু মৌয়ের কথা শুনে সেই হাসি বিলীন হয়ে গেল। চোখ ছলছল করছে আগুনের, কষ্ট হচ্ছে। তারপরেও আবার বলতে লাগলো আগুন। ড্রয়িং রুমে কাউকে না দেখতে পেয়ে মম ড্যাড রুমে গিয়ে খুঁজতে যেতে দেখে ড্যাডের কাবার্ড খোলা। চেক করতে দেখে ক্যাশের সাথে গোল্ড ডায়মন্ড জুয়েলারি কিছুই নেই। ইভেন দাদিমার রুমেও সেই একই অবস্থা। ফুপির রুমে যে দেখে পুরো আলমারি খালি, কোনো কাপড় নেই আরমান খান বা ফুপি। ডের সন্দেহ হলে তারা ছাদে খুঁজতে যেতেই ইমুর চিৎকার কানে ভেসে আসে। মম ড্যাড দৌড়ে ছাদে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। ছাদে উঠে দেখতে পায় আরমান খান ফুপির হাত টেনে নিয়ে নিচে যেতে চাইছে, আর ফুপি বারবার ছাদের কর্নিশের দিকে যেতে চাইছে। এটা দেখে ডেড রেগে গিয়ে আরমান খানের গালে থাপ্পড় মেরে দিয়ে ফুপিকে আরমান খানের হাত থেকে ছাড়াতে গেলে ফুপি বলে ওঠে, ভাইয়া ইমুকে বাঁচা, এই জানোয়ারটা ইমুকে ছাদ থেকে ফেলে দিয়েছে, তোরা ইমুকে বাঁচা। কথাটা বলেই ফুপি জ্ঞান হারায়। আর এদিকে মম ড্যাড ইমুর ওই অবস্থা দেখে পাগলের মতো করতে লাগলো। সবাই মিলে ইমুকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর ট্রিটমেন্ট শুরু করতেই ড্যাড পুলিশকে নিয়ে বাড়িতে এসে দেখে আরমান খান ফুপি বা তোমার কোনো চিহ্ন বাড়িতে নেই। আমরা হসপিটালে যেতেই তোমাকে আর ফুপিকে নিয়ে আরমান খান শহর ছেড়ে পালিয়ে যায় শুধুমাত্র কিছু টাকার জন্য। জানো মন পাখি, আমার ছোট্ট বোনটার দোষ কী ছিল? দোষ ছিল এটা যে আরমান খানকে টাকা চুরি করতে ইমুকে দেখে ফেলেছিল। শুধু এইটুকুর কারণের জন্য ইমুকে এত বড় শাস্তি পেতে হচ্ছে হসপিটালের বেডে শুয়ে। আগুনের কথা শুনে মুখ ফুপিয়ে কাঁদতে লাগলো। ছি বাবা, এত খারাপ? কিছু টাকার জন্য একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলতে কলিজা কেঁপে উঠলো না? তখনই আগুন মৌকে ধমক দিয়ে বলে, না, আমার বোন মরেনি, তবে জিন্দা লাশ হয়ে হসপিটালের বেডে 15টা বছর যাবৎ শুয়ে আছে কোমায়। মৌ কিছু না বলেই শুধু কেঁদেই যাচ্ছে আর নিজেকে এই ধিক্কা দিচ্ছে। এমন পিতার মেয়ে হওয়ার জন্য যে কিনা টাকা লোভে একটা বাচ্চা মেয়েটিকে মেরে ফেলতে দ্বিধাবোধ করেনি। তারপর কি হলো জানতে চাইবে না মন পাখি? আপনি আমাকে কি করে খুঁজে বের করলেন? তুমি আমার স্ত্রী মন পাখি, তোমাকে তো আমাকে খুঁজে বের করতেই হতো, তাই না? আপনি কি করে জানলেন আমি? বাকিটা বলতে না দিয়ে আগুন বলতে লাগলো, ড্যাড খুব গোপনে তোমাদের খোঁজার জন্য ডিটেকটিভ লাগিয়েছিল। তারাই তোমাদের খুঁজে বের করে তাদের মাধ্যমে জানতে পারি সেদিন তাড়াহুড়ো করে বেরোবার সময় তোমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। আর ওই অ্যাক্সিডেন্টে তোমার মাথায় গভীর আঘাত পাওয়ার জন্য তুমি আগের সব ঘটনা ভুলে যাও, কিন্তু আমি সব সময় তোমার আশেপাশে থাকতাম। তার মানে এত বছর যাবৎ আপনি আমার জন্য কালো গোলাপ পাঠাতেন? হ্যাঁ, আমি পাঠাতাম। আর এটা ওই জানোয়ারটা বুঝতে পেরে মাহিমের সাথে তোমার বিয়ে ঠিক করে। তার আগে বলুন, আপনার অফিসে জব করার সময় আপনি এত খারাপ ব্যবহার কেন করতেন? কারণটা তুমি খুব ভালো করেই জানো। ছোটবেলা থেকে কোনো ছেলেকে তোমার আশেপাশে আমি সহ্য করতে পারতাম না, আর সেখানে তুমি অফিস কলিগদের সাথে হেসে কথা বলতে, যা আমি মোটেও সহ্য করতে পারতাম না মন পাখি। আগুনের কথা শুনে মৌয়ের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। মৌ মনে মনে ভাবছি, সত্যি কেউ ওকে এতটা ভালোবাসতে পারে? আপু এটা নাও। কি এটা? ইমাম? আপু এটা আম্মুর ডায়েরি। ডায়েরি? হ্যাঁ আপু, তুমি এটা পড়লে জানতে পারবে বাবা কতটা নিচ প্রকৃতির লোক। ইমামের কথা শুনে মৌ ডায়েরিটা হাতে নেয়। দেখুন মিস্টার চৌধুরী, আমার ছোটবেলার কথা মনে নেই, আপনি তা খুব ভালো করে জানেন। আর এখন তো আমিও জানলাম আপনি আমার মামাতো ভাই, তাই আপনাকে আমি সরাসরি বলছি, আমি এই বিয়েটা মানি না। হোয়াট?
আপু এটা তুই কি বলছিস? আমি যা বলছি ঠিকই বলছি। ইমাম আর এই মিস্টার আগুন চৌধুরী বাবা যা যা আমাদের সাথে করেছে তা হয়তো আমি ঠিকই পারবো না, কিন্তু এই নয় যে আপনি যে বিয়েটার কথা বলছেন আমি তা মেনে নেব। কি বলতে চাইছো মন পাখি, ক্লিয়ার করে বলো। আমি যা বলছি ক্লিয়ার করে বলছি, শুনুন, আমি এই বিয়েটা মানি না। যেটা হয়েছে ওটা ছিল বাবার একটা প্ল্যান, আর আমি আর কিছুতেই বাবার প্ল্যানের অংশ হতে পারবো না। আর একটা কথা, যখন আমাদের বিয়েটা হয়েছিল তখন আপনি বা আমি কেউই প্রাপ্ত বয়স্ক ছিলাম না, যা আইনত গ্রহণযোগ্য নয়। তাই আপনাকে বলছি এইসব ভুলে যান, আর বাবার সাথে আপনার যা করতে হয় করুন। আমি বা আমার ভাই কেউ বাধা দিতে আসবো না। আর আমি বাকিটা বলতে না দিয়ে আগুন রেগে চিৎকার করে বলতে লাগলো, এনাফ ইজ এনাফ, অনেক ছাড় দিয়েছি তোমাকে, আর না। তুমি কি বলছিলে ছোটবেলার বিয়ে আইনযোগ্য নয়? তাহলে প্রাপ্তবয়স্ক বিয়ে আইনযোগ্য, এটাই তো বলতে চাইছো, তাই না? আগুনের মুখের দিকে তাকিয়ে মোয়ের মুখের কথা যেন সব হারিয়ে যাচ্ছে। আগুনের চোখ দিয়ে যেন লাভা বের হচ্ছে। তোতলাতে তোতলাতে বলল, হ্যাঁ হ্যাঁ মানে আপু তুই কি করছিস? এটা আগুন ভাইয়াকে কেন বাগাচ্ছিস? চুপ কর ইমাম, উনি এমনিতেই প্রচুর রাগী। রাগ করতে কারণ লাগে না। এখন কি করবো বল? দেখছিস না ওনাকে কতটা হিংস্র লাগছে। আমার কিন্তু ভীষণ ভয় করছে ইমাম। দেখুন স্যার, আমি আমার কথা বলে দিয়েছি, আমি আপনার সাথে থাকবো না। কথাটা শেষ হওয়ার আগেই আগুন মোয়ের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আগুনের রাগ কামড়ে পরিণত হচ্ছে। মুচেও নিজের থেকে আগুনকে সরাতে পারছে না। এদিকে ইমাম লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে আছে। কয়েক মিনিট পর মুখে ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে আগুন। এদিকে আরেকটু হলে মোয়ের নিঃশ্বাস আটকে মরেই যেত। এই অবস্থা মুখ প্রচন্ড পরিমাণে রেগে যায়, কারণ ওর সামনে দাঁড়িয়ে আছে ইমাম। ছোট ভাইয়ের সামনে এভাবে কিস করায় মো লজ্জায় যেন মরে যাচ্ছে। এদিকে আগুনের উপর রাগটা আর সামলাতে না পেরে ঠাস করে আগুনের গালে থাপ্পড় মেরে দেয় মোর আচমকে এমন ঘটনায় ইমাম আগুন দুজনেই চমকে যায়। আগুন রাগে হাত মুট করে দেয়ালে খুব জোরে খুশি মারে। হ্যাঁ, এত জোরে মানে যে হাত কেটে গল গল করে রক্ত পড়ছে। হাজার হোক, বাঙালি নারী কখনো নিজের স্বামীর রক্তাক্ত অবস্থায় দেখতে পায় না। মৌ তার ব্যতিক্রম নয়। শাড়ির আঁচলের খানিকটা অংশ ছিঁড়ে আগুনের কাটা হাতটায় বেঁধে দেয়। মৌ কিছু বলতে যাবে, তখনই আগুন মৌকে ঘাড়ে তুলে নিয়ে কারখানা থেকে বেরিয়ে পড়ল। সাথে সাথে ইমামও আগুনের সাথেই বেরিয়ে গেল। স্যার স্যার কি করছেন? প্লিজ আমাকে ছাড়ুন। ইমাম ভাই, এই ডেঞ্জারাস লোকটার হাত থেকে আমাকে বাঁচা, আজ হয়তো আমাকে মেরেই ফেলবে। বলেই কাঁদতে লাগলো মৌ। অজানা এক ভয় চেপে ধরেছে মৌকে। কি করতে যাচ্ছে আগুন ওর সাথে? ইমাম আর মৌকে নিয়ে আগুন চৌধুরী মেনশনে ফিরে এলো। এদিকে নীলা আগুনকে দেখে ভয়ে হাত পা কাঁপছে। আগুন নীলার সামনে এসে বলে, নীলা, ইমামকে ওর রুম দেখিয়ে দে, আর এখন যেন কেউ আমাকে ডিস্টার্ব না করে। কথাটা বলেই আগুন মৌকে কোলে নিয়ে উপরে রুমের দিকে চলে যায়। আগুনকে যেতে দেখে নীলা যেন হাঁপ ছেড়ে বাঁচল। ইমামকে নিজের একটা রুম দিয়ে নিজেদের কাজে চলে গেল নীলা। স্যার প্লিজ, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কি করছেন কি? মৌয়ের কোনো কথাই যেন আগুনের কানে ঢুকছে না। আগুন মৌয়ের শাড়ি খোলায় ব্যস্ত। খুব শখ না আমার থেকে দূরে চলে যাওয়ার, তাই না? আজ তোর এমন অবস্থা আমি করব যে আমাকে ছেড়ে যাওয়ার কথা ভুলেও মনে আনবি না। আগুন মৌয়ের শাড়ি এক ঝটকায় খুলে ফেলে ছুড়ে মেরে মৌকে বেডের সাথে দুহাত চেপে ধরে। সারা মুখে চুমু দিতে থাকে। এক পর্যায়ে চুমুগুলো কামড়ের রূপ নিতে নিতে ঠোঁটে, গলায়, পেটে কামড় দিতে থাকে। মৌ যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে সহ্য করতে থাকে। মৌ ভালো করেই বুঝতে পারছে আজ ওর অবস্থার জন্য ও নিজেই দায়ী। ওই কথাগুলো না বললে হয়তো আগুন কখনোই এমন কাজ করতো না। আগুন আজ হিংস্র বাঘের মতো মৌয়ের শুয়ে আঘাত করছে, ওর হিংস্র ভালোবাসাতেই। একটা সময় আগুন ক্লান্ত হয়ে মৌয়ের পেটের উপর মুখ গুজে দিয়ে ঘুমিয়ে পড়ে। স্যার, ইমাম আগুন চৌধুরীর হাতে ধরা পড়েছে। এখন আমরা কিছুই করতে পারবো না। সেট, এটা হয় বাকি ছিল। আমার সব প্ল্যান ফ্লপ হয়ে গেল। না, এখানে আর থাকা যাবে না। এখনই আমাকে এই শহর ছেড়ে পালিয়ে যেতে হবে, নয়তো আগুন আমাকে ছাড়বে না। কোথায় পালাবেন আঙ্কেল? আরমান খান পালানোর কথা বলার সময় মাহিম পেছনে এসে দাঁড়ায়, কিন্তু আরমান খান মাহিমের উপস্থিতি টের না পাওয়ায় অনবরত কথা বলেই যাচ্ছে। কি হলো আঙ্কেল, মুখে দই জমিয়ে রাখছেন নাকি? কথা বলছেন না যে? আরে না মাহিম বাবা, পালাবো কেন? আমি তো মনের কথা বলছিলাম। আরে বাস, এই দেখি আমার থেকেও এক কাটি উপরে। কি সুন্দর অনবরত মিথ্যা কথা বলে যাচ্ছে। আমি নিজের কানে শুনলাম উনি শহর ছেড়ে নিজে পালিয়ে যাওয়ার কথা বলছে, আর এখন মিথ্যা কথা বলছে। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, আর তা কি আমাকে ওটা বের করতে হবে? ও আচ্ছা, তা মোয়ের কোনো খবর পেয়েছেন? না বাবা, খোঁজ চলছে। মাহিম বাবা, আমাকে আজ একটু শহরের বাড়ি যেতে হবে।
ও ঠিক আছে, কোনো সমস্যা না, আপনি যান। এই সুযোগে আপনার পিছু নিয়ে সবটা জানতে হবে আমাকে। কথাগুলো ভাবতে ভাবতেই মাহিম বাইরে চলে গেল। অনেকক্ষণ যাবৎ মৌ শাওয়ার অন করে তার নিচেই বসে আছে। না, কান্না পাচ্ছে না মৌয়ের। নিজের বাবার কর্মকাণ্ডের কথা শুনে ঘৃণায় লজ্জায় মাথায় কাটা যাচ্ছে মৌয়ের। আচ্ছা, আমি যদি নিজেকে আগুনের জায়গায় থাকতাম তাহলে কি করতাম? আমি হয়তো সবকিছু ধ্বংস করে দিতাম, কঠিন শাস্তি দিতাম আগুনকে। কিন্তু সে জায়গায় আগুন যা করছে তা হয়তো আমি কখনোই করতে পারতাম না। শত্রুকে কখনোই ভালোবাসতে পারতাম না। না, আর এমন ভুল আমি করব না। আগুনকে আপন করে নিব। বাবার করা প্রত্যেকটা ভুল আমি শুধরে দিব। মৌ শাওয়া নিয়ে কালো রঙের একটা শাড়ি পরে নেয়। এলোমেলো ভেজা চুল ছেড়ে দিয়ে চোখে লেপটে যাওয়া কাজল ঠিক করতে থাকে। তখনই হঠাৎ কেউ কোমর জড়িয়ে ধরে ভেজা চুলে মুখ গুজে দেয়। ময়ের বুঝতে আর বাকি নেই কেউ ওকে হাসতে বৃষ্টে জড়িয়ে আছে, কিন্তু ময়ের মুখে কোনো কথা নেই। চোখ বন্ধ করে আগুনের শরীরে ঘ্রাণ নিতে লাগলো মৌ। আই এম সরি মন পাখি, রাগের বসে তোমাকে এত হার্ট করার জন্য। মৌ আগুনের কথার কোনো উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো, স্যার, আমি আপনার বোনের সাথে দেখা করতে চাই। ময়ের মুখে এই কথা শুনে আগুন মৌকে ছেড়ে দিয়ে নিজের দিকে ঘুরে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি সত্যি দেখা করতে চাও বোনের সাথে? আগুনের কথার প্রতি উত্তরে মৌ মাথা নেড়ে সায় দেয়। আগুন ময়ের কথায় খুশি হয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আই এম সো হ্যাপি মন পাখি, তুমি সত্যিই সবটা মেনে নিয়েছো দেখে। আপনাকে কে বললো যে আমি সবটা মেনে নিয়েছি? ময়ের কথা শুনে আগুনের মুখে হাসি হঠাৎ করে গায়েব হয়ে গেল। মন পাখি, বনু বাংলাদেশে নেই। মমড্যাড ওকে ইউকে নিয়ে চলে গিয়েছে চিকিৎসার জন্য, তাই তুমি এখন বনুর সাথে দেখা করতে পারবে না। তবে কি? ভালোবাসি মন পাখি, খুব ভালোবাসি। প্লিজ আমাকে আর একা করে চলে যেও না। এত বছর পর তোমাকে কাছে পেয়েছি, আমার ভালোবাসা তা আমি আর হারাতে চাই না। কথাগুলো বলতে বলতে আগুনের দু চোখ যেন ভরে গেল। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, তবে আপনার এই কষ্ট দূর করেই তবে আমি আপনাকে নিজের করে নিব। তার আগে আমাকে যতটা কষ্ট দিয়েছো ততটা কষ্ট আমি তোমাকে দিব। মন পাখি তুমি হাত দিয়ে থামিয়ে দিল মৌ। দেখুন মিস্টার চৌধুরী, আপনি অনেক টর্চার করেছেন আমার উপর। আমি ইচ্ছে করলেও এর কঠোর প্রতিবাদ করতে পারতাম, কিন্তু আপনার রাগ জেতের ওপর আমি কোনো কথা বলিনি। তবে এমন নয়, এখন থেকে আমার ওপর কোনো প্রকার জোর করলে তার ফল খুব একটা ভালো হবে না আপনার জন্য। আর হ্যাঁ, আমার বাবা যা করেছে তার জঘন্যতম অন্যায় করেছে। আমি শাস্তি দিব আমার বাবাকে, এমন শাস্তি দেব যা কল্পনাও করতে পারবে না। আগুন ময়ের এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। যে মেয়ে সাত চরে রা কাটে না, সে মেয়ে আগুন চৌধুরীর সামনে দাঁড়িয়ে এতগুলো কথা বলল। বিষয়টা হজম করতে আগুনের বেশ কিছুটা সময় লাগলো। আপনি কি এভাবেই দাঁড়িয়ে থাকবেন? না মানে সকালবেলা জাস্ট এক গ্লাস দুধ খেয়েছিলেন আর এখনো পর্যন্ত কিছু খাননি? ময়ের কথায় টনক নড়ল আগুনের। হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর একসাথে খাবো। আগুন ওয়াশরুমে ঢুকতেই মো আগুনের ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। জি আঙ্কেল, আপনার একটা হেল্প চাই। জি আচ্ছা। কলটা ডিসকানেক্ট করতেই পেছনে তাকিয়ে দেখে আগুন এখনো ওয়াশরুম থেকে বের হয়নি। মো ফোনটা জায়গা মতো রেখে রুমটা পরিষ্কার করে নিয়ে নিচে চলে গেল। ম্যাম, আপনি নিচে কিছু প্রয়োজন হলে আমাকে ডাকতে পারতেন। কোনো ব্যাপার না নীলা, তুমি আমাকে ম্যাম বলবে না, ভাবি বলে ডাকবে, ওকে? কিন্তু ম্যাম, আমি আপনাকে কি করে ভাবি ডাকবো? আপনি তো আমার মালিক। ছি নীলা, মালিক কি বলছো? মালিক তো একমাত্র আল্লাহ তাআলা, আর কেউই তার, আর আমরা তার বান্দা, তাই মালিক বলবে না। আর না ম্যাম, ভাবি বলে ডাকবে, মনে থাকবে? জি ভাবি। মুখে হাসি নিয়ে বলল নীলা। এখন কিচেনে চলো, রান্না করব। তুমি আমাকে হেল্প করবে। কোথায় কি জিনিস আছে তা তো আমি জানি না, তুমি দেখিয়ে দিবে। ভাবি, তার আর দরকার নেই, আমার সব রান্নার করা শেষ, টেবিলে সব সার্ভ করা হয়ে গেছে। মৌ আর কথা না বাড়িয়ে টেবিলে বসে পড়ে। অন্যদিকে আগুনও ফ্রেশ হয়ে নিচে ডাইনিংয়ে চলে আসে। ইদানিং আগুন মৌয়ের কাজ দেখে অবাকের পর অবাক হচ্ছে। মৌয়ের চালচলন পুরো এক গৃহিণীর মতো। সবসময় আগুনের পছন্দ অপছন্দ খেয়াল রাখে, নিজ হাতে রান্না করে, কিন্তু সব কিছুর মাঝেও মৌ আগুনের কাছাকাছি থাকে না, দূরত্ব বজায় রেখে চলে, যা আগুনকে অতি মাত্রায় কষ্ট দেয়, কিন্তু মৌয়ের সামনে তা প্রকাশ করে না। এদিকে আগুন ইমামকে বড় নাম করা একটা কলেজে ভর্তি করিয়ে দেয়। দেখতে দেখতে 2 মাস কেটে গেল, কিন্তু মৌয়ের আচরণে কোনো পরিবর্তন ঘটল না। মৌ তার নিজের মতো করেই চলছে, কিন্তু দিন শেষে রাতটা আগুনের বুকেই ঘুমিয়ে কাটে মৌয়ের। আর এইটুকু পেয়েই শান্তি পায় আগুন। হ্যালো, কাজটা কি কমপ্লিট? ইয়েস ম্যাম, আপনার কথা মতোই সবটাই হয়েছে। ওকে, আমি আসছি। মৌ তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে গেল গাড়ি ছাড়া।
আগুন সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ করে মৌকে এভাবে বেরোতে দেখে আগুন মৌয়ের পিছু নেয়। কিছু দূর যেতেই মৌ একটা অটো থামিয়ে চলে যায়। আগুনও মৌয়ের পিছু পিছু অন্য একটা অটো ধরে মৌকে ফলো করে। কিছুক্ষণ পর, ম্যাম ওই পাশটায় চলুন, ওদের আলাদা আলাদা রুমে আটকে রাখা হয়েছে। কেমন আছেন মিস্টার আরমান খান? আরমান খান কারো গলা শুনে মাথা উঁচু করে অবাক হয়ে তাকিয়ে থাকে। কি ব্যাপার মিস্টার আরমান খান, নিজের মেয়েকে দেখে এভাবে চমকে উঠলেন কেন? আমাকে তো এতদিন পাগলা কুকুরের মতো খুঁজছিলেন, আর আজ আমি আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছি। এতে তো আপনার খুশি হবার কথা, তাই না? আরমান খান নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। তার ভীতু মেয়ে আজ বাঘের মতো আচরণ করছে তা দেখে। তুই কি আমাকে? বাকিটা বলতে না দিয়ে হাতের ইশারায় থামিয়ে দিয়ে মৌ বলল, উফ মিস্টার খান, এতক্ষণও তো বুঝতে পারলেন না আপনাকে কিডন্যাপ করেছি। ও শুধু আপনাকে না, সাথে আপনার বন্ধুর ছেলে মাহিম, ও আমার কাছেই বন্ধী। কেন মৌ, আমাদের কোনো আটকে রেখেছিস? বল, আমি তোর বাবা হই, তুই আমার সাথে এমন আচরণ করতে পারিস না। রেগে তেরে বলতে থাকে আরমান খান। আরমান খানের কথা শুনেই মৌ আরমান খানের মুখ চেপে ধরে, রক্ত চক্ষু দিয়ে বলে, চুপ, একদম চুপ। তুই কখনো কারোর বাবা হতে পারিস না। তোর কাছে টাকাই সব। এই টাকার জন্য তুই আমার মাকে খুন করেছিস, তাই না? মোর কথাটা শোনা মাত্রই আরমান খান তোতলাতে তোতলাতে বলে, তুই কি করে জানলি? তার মানে কি এয়াম? হ্যাঁ ইমাম, আমার কাছে আছে, আর মায়ের ডায়েরিটাও আমার হাতে। ডায়েরিটা বের করে হাতে নিয়ে দেখালো মৌ। তুই সব জানতে পেরেছিস? কি ভেবেছিলে মিস্টার খান, আমি সবটা জেনেও যে কিনা আমার মাকে খুন করেছে, যে কিনা 5 বছরের বাচ্চা মেয়েটাকে খুন করার জন্য একবারও কলিজা কাঁপলো না, তাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? ইম্পসিবল। তার শাস্তি তো পেতেই হবে। ও মীরকে চোখের ইশারায় করতে আরমান খানকে একটা কাচের তৈরি একটা ছোট্ট বক্স আকারের ভিতর আরমান খানকে ঢুকিয়ে দেওয়ার পর ও নিজের হাতে পেট্রোল ঢেলে দেয়, আগুন ধরিয়ে দেয়। আরমান খান চিৎকার করে মোয়ের কাছে প্রাণ ভিক্ষা করতে থাকে। ও মাটিতে বসে পড়ে, অঝরে চোখের পানি ফেলতে ফেলতে হাসতে লাগে পাগলের মতো। মা দেখো, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তোমাকে যেভাবে আগুনে পুড়িয়ে মেরেছিল, ঠিক সেইভাবে আরমান খানকে আগুনে পুড়ছে। চিৎকার করে বলতে থাকে মৌ। ম্যাম প্লিজ শান্ত হন, এখনো একজনকে আপনার শাস্তি দেওয়া বাকি আছে। তাকে শাস্তি না দিয়ে এভাবে আপনি দুর্বল হতে পারেন না। মৌ চোখের পানি মুছে উঠে দাঁড়িয়ে পাশের রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখে আগুন সামনে দাঁড়িয়ে। আপনি এখানে? কেন এখানে আমাকে দেখবে এটা আশা করনি কখন, তাই তো? ও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আগুন মোয়ের কাছে গিয়ে মোয়ের হাত ধরে মাহিমের সামনে গিয়ে যায়। মাহিম হাত পা চোখ বাঁধা। মেয়ের মাহিমে চোখের বাঁধন খুলে দিতেই মাহিম সামনে মৌকে দেখে খুশি হয়, কিন্তু পরক্ষণেই পাশে আগুনকে দেখে মুখ কালো করে ফেলে। জিজ্ঞাসা করে, এইসবের মানে কি মৌ? আমাকে এভাবে ধরে আনা হয়েছে কেন? আর এই আগুন চৌধুরী তোমার সাথে কেন? আমার সাথে আমার হাজবেন্ড থাকবে, এটাই কি স্বাভাবিক না মাহিম? মোর কথা শুনে যেন মাহিমের মাথা ঘুরতে লাগলো। কি বলছো তুমি? উনি তোমার হাজব্যান্ড? কেন মিস্টার মাহিম, কোনো সন্দেহ আছে নাকি? মাহিম কি বলবে বুঝতেই পারছে না। আগুনকে দেখে ভয়ে মাহিমের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কারণ 2 বছর আগে এক মেয়েকে রেপ করার পর আগুনের সামনে ধরা পড়ায় আগুনকে এমন মেরেছে যে 6 মাস কোমায় ছিল মাহিম। প্রায় 1 বছর লেগেছিল সুস্থ হতে, আর আজ আবার সে আগুন চোখের সামনে দাঁড়িয়ে আছে। সে আগুন চোখে। কি মিস্টার মাহিম, গতবার অন্য মেয়েকে রেপ করার জন্য এমন মার মেরেছি যে 1 বছর লেগে গিয়েছিল সুস্থ হতে, আর আজ আবারও মারবো। সামনে বসে আছিস আমার স্ত্রীর দিকে কোনো জোরে তাকানোর জন্য? স্যার দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি কোনোদিন মোয়ের সামনে আসবো না, দয়া করুন স্যার। মোহন পাখির শাস্তি আমি দিব আমার নিজের হাতে। মো মিষ্টি হাসি দিয়ে বলল, ওকে ডান, রাত অনেকটা হলো, আমি বাড়ি ফিরছি, আপনি কাজটা শেষ করে আসুন। মো কথা না বাড়িয়ে বাড়ি ফিরে এলো। এদিকে আগুন হিংস্র বাঘের মতো ধারও ছুরি দিয়ে মাহিমকে একের পর এক আঘাত করতে লাগলো। আগুনের পুরো শরীরে মাহিমের রক্ত দিয়ে মেখে আছে আগুন। দেখে যে কেউ বলবে হেই মাত্র আগুন রক্ত দিয়ে গোসল করে উঠল। স্যার মাহিম শেষ, ও আর বেঁচে নেই, আপনি প্লিজ শান্ত হন। আগুন মীরের কথা শুনে কিছুটা শান্ত হয়ে যায়। তারপর রুমাল দিয়ে হাতে লেগে থাকা রক্ত মুছে ফেলে মীরকে লাশ দুটোর ব্যবস্থা করতে বলে, বেরিয়ে যায়। ভাবি আপনাকে না আজ অসম্ভব সুন্দর লাগছে, আমাদের চোখ সরছেই না আপনার উপর থেকে। স্যার তো আজ আপনার উপরে রূপে খুন হয়ে যাবে। কথাটা বলেই নীলা হাসতে হাসতে পেট ফেটে মরছে, আর মৌ বেচারি লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। তখনই মৌয়ের ফোনটা বেজে উঠল। মৌ ফোনটা হাতে নিয়ে দেখে
ইউকে থেকে আরিয়ান চৌধুরী কল এসেছে। ও হাসি মাখা মুখ নিয়ে কলটা রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম মামনি, কেমন আছো? আর সব ঠিকঠাক আছে তো? আলহামদুলিল্লাহ ভালো বাবা। আম্মু আর ইমু কেমন আছে? তোমার আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছে, তবে ইমু মাটা যেমন ছিল তেমনি আছে, তবে ডাক্তাররা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ও বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইউকে থেকে আমাকে হেল্প করার জন্য। আপনি না থাকলে আজ আমার মায়ের খুনির শাস্তি দিতে পারতাম না, আর না পারতাম ইমুর সাথে করা অন্যায়ের শাস্তি দিতে। পাগলি মেয়ে, আমি তো এখন তোর বাবা, তাই না? আর বাবা হয়ে মেয়েকে সাহায্য করবো না, এটা কেমন হয়? আচ্ছা শোন, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, রাখছি, পরে কথা হবে। জি বাবা, আল্লাহ হাফেজ। কলটা কেটে এক দীর্ঘশ্বাস ফেলল মো। তারপর হায়নায় নিজের শ্বাস দেখতে দেখতে আগুনের কথা মনে করতেই মোর ভীষণ লজ্জা করছে। কি করে কি শুরু করবে এটা ভেবেই মোর লজ্জায় শেষ। ভাবি প্লিজ এত লজ্জা পাবেন না, আপনার এই লজ্জা মাখা মুখটা ভীষণ কিউট লাগছে। কথা বলতে বলতে গাড়ির হর্ন শুনতে পাই মো। ভাবি স্যার মনে হয় এসে গেছে, আপনি রুমে বসে থাকুন, আমি দেখছি। নীলা রুম থেকে বেরিয়ে নিচে নেমে এসে আগুনকে দেখেই ভয়ে হাত পা কাঁপছে। আগুনের পুরো শরীরে রক্তে চুপচুপ করছে। আগুন নীলার দিকে না তাকিয়ে নিচের গেস্ট রুমে গিয়ে শাওয়ার নিয়ে নেয়। নীনা, কার জীবন আজ শেষ হয়ে গেল যে কে জানি। আমারও তাই মনে হচ্ছে। নীলা, যাই হোক, ভাবির রুমে দুধ রেখে এসেছিস তো? হ্যাঁ নীনা, এখন স্যারকে রুমে পাঠাতে হবে, কিন্তু কি করি? শাওয়ার নেওয়ার পর আগুনের মাথা ঠান্ডা হতেই ময়ের কথা মনে হতেই টাওয়াল পড়া অবস্থায় উপরে চলে গেল আগুন। এদিকে নীলা আগুনের এই অবস্থা দেখে হেসে কুটি কুটি হয়ে পড়ছে। কিছুতেই হাসি থামিয়ে রাখতে পারল না। উফ, আর কতক্ষণ এভাবে উজবুকটার জন্য অপেক্ষা করতে হবে? ধ্যাৎ, ভাল লাগে না। কথাগুলো বলতে বলতে এই দরজা খোলার শব্দ পায় মৌ। শব্দ পেয়ে ব্যালকনির দিকে চলে যায় মৌ। রুমে ঢুকতেই আগুন চমকে যায়। পুরো রুমটায় লাল কালো গোলাপ দিয়ে অসম্ভব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। মৌ লজ্জা মাখা মুখে আগুনের সামনে এসে দাঁড়াতে আগুন হাঁ করে তাকিয়ে আছে মৌয়ের দিকে। রুমের চার থেকে ছোট্ট ছোট মোমবাতি আর কালারফুল ড্রিমলাইটের আলোতে মৌকে অসম্ভব সুন্দর লাগছে। জর্জেট নীল শাড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক দেওয়াতে ময়ের শাড়ির ভেদ করে ময়ের সৌন্দর্য যেন হুকচে পড়ছে। আজ আগুন ধীরে ধীরে ময়ের কাছে এসে ময়ের কপালে নিজের কপাল রেখে প্রশ্ন করে আগুন, মন পাখি, আজকে আমায় তোমাকে ভালোবাসার অনুমতি দিবে? তো আমাকে আজ সম্পূর্ণ নিজের করে পাওয়ার প্লিজ। আগুনের প্রত্যেকটা নিঃশ্বাস ময়ের বুকে হাসড়ে পড়ছে। মো আগুনের কথায় কোনো উত্তর না দিয়ে আগুনের ঠোঁট জোড়া নিজের ঠোঁটের দখলে নিয়ে নিল মো। কিছুক্ষণ পর মো ঠোঁট ছেড়ে দিয়েই লজ্জায় লাল হয়ে অন্যদিকে ফিরে রইল। ইস মন পাখি, তোমার ওই লজ্জা মাখা মুখটা দেখে আমি তো খুন হয়ে যাব। তুমি এত কিউট কেন? ইচ্ছে করছে তোমাকে খেয়ে ফেলি। মো এতটাই লজ্জা পাচ্ছে যে হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। কিছুতেই আগুনের দিকেই তাকাচ্ছে না। আগুন দেরি না করে মুখে আর করে নিয়ে বেডের উপরে শুয়ে দিয়ে নিজের সম্পূর্ণ ভরটা ময়ের উপর ছেড়ে দিল। আজ আগুন আর ময়ের ভালোবাসায় সম্পূর্ণভাবে পূর্ণতা পেল। দুটো হৃদয়ের মন একসাথে মিলে মিশে একাকার হলো। আজ কেউ নেই ওদের মাঝে, শুধুই আছেই ভালোবাসা।